আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটি গল্পের প্রতিদিনের লাইভ আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন মানুষের সাথে এই করোনার বিভিন্ন প্রভাব এবং আগামীর বাংলাদেশ নিয়ে সম্ভাবনা নিয়ে আমরা কথা বলছি। কে কি অবস্থায় আছেন, কোন সেক্টর কি সমস্যায় আছেন, সেটা সব ধরনের সেক্টরদের লিডারদের সঙ্গে আমরা কথা বলছি। আমরা ডাক্তার, পুলিশ সব ধরনের মানুষের সাথেই কথা বলছি। আজকে আমরা ১ম যদিও আগেও সরকারের কিছু লোকজনের সাথে কথা বলছি। কারণ আজকে ১ম একেবারে সরকারের উচ্চ পর্যায়ের একজনের সাথে কথা বলবো। আমাদের যেহেতু উনি আমাদের স্টার্টআপ এবং আইডিয়া প্রজেক্টের আ প্রজেক্ট হেড, সেজন্য উনার কাছে আমাদের ছুটে যেতে হয়। আমাদের যেহেতু আমরা যারা ই-কমার্স এর সাথে যারা জড়িত এবং মূলত বাংলাদেশে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা এবং বড় ২-৪ জন আছেন। তারা এই স্টার্টআপ এবং ই-কমার্স বিজনেস এর সাথে জড়িত। সো আমি আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে আজকে যে ২ জন মানুষকে আমি নিয়ে এসেছি, তারা দুজনই আইসিটি অ্যা আ আ বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত। জনাব মুজিবুল হক, এডিশনাল সেক্রেটারি এবং প্রজেক্ট ডিরেক্টর, স্টার্টআপ বাংলাদেশ এবং আইডিয়া প্রজেক্ট। আ আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগত। এবং আমাদের সাথে আছেন আমার খুব প্রিয় একজন মানুষ। খুব বেশি কথা হয় না, কিন্তু আমি উনাকে ফলো করি। দারুণ কাজ করছেন। মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। আমরা ফাহমি ভাই নামে বেশি চিনি। উনি চেয়ারম্যান স্মার্ট টেকনোলজিস এবং স্ট্যান্ডিং কমিটি ইয়া আ ইয়া ই-কমার্স বাংলাদেশের সাথে উনি ব্যাপকভাবে জড়িত। সো ২ জনকে যেহেতু পেলাম, আমাদের যারা দর্শক এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে থেকে দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা কে কোন জেলা থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং কে কোন দেশ থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারা একটু কমেন্টে বলবেন। এবং ডেফিনিটলি আপনাদের অনেক প্রশ্ন, আমি জানি আপনাদের যাদের অনেক প্রশ্ন আছে, তারা আমাদেরকে একটু প্রশ্ন করবেন যে আপনারা আ এই সময় কি সমস্যায় ভুগছেন এবং আগামীতে আপনারা এই সমস্যার সমাধানের জন্য, যেহেতু আমরা আজকে একজন আ এই কাজ যিনি, কারণ আমাদের আ আ আ স্টার্টআপ বাংলাদেশ এবং আইডিয়া প্রজেক্ট নিয়ে দায়িত্বে যিনি আছেন, ওনাকে যেহেতু পাওয়া গেল, ডেফিনিটলি উনি কোন না কোন পরামর্শ দিবেন। আমি শুরুতেই জনাব মজিবুল হক আপনার কাছে আসতে চাই যে আপনি জানেন যে আপনি খুবই ওতপ্রোতভাবে জড়িত এই সময়টাতে। আপনারা আইসিটি মিনিস্ট্রি থেকে অনেক কার্যক্রম হাতে নিয়েছেন যাতে আমাদের ই-কমার্স বিজনেসটাকে চাঙ্গা রাখা যায় এবং সত্যিকার অর্থে আমরা স্বীকার করতেই চাই, যদিও মেইনস্ট্রিম ই-কমার্স দের বিজনেস এই মুহূর্তে হচ্ছে না, কিন্তু নেসেসিটি আইটেম এবং অন্যান্য মেডিকেল ইকুইপমেন্ট এবং ঔষধ এসব ব্যাপারে ব্যাপক কাজ হচ্ছে। এবং আমরা শুনেছি যারা একসময় আগে বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতো, যারা অফিস স্টেশনারি, যারা ল্যাপটপ বিক্রি করতো, তারা এখন পিপিই বিক্রি করছে। স্বাভাবিকভাবে এটার ডিমান্ডটা অনেক বেশি। চেষ্টা করছে প্রতিদিনের খরচটা তাদের উঠানো যায় কিনা। কিন্তু টোটালি ইন্ডাস্ট্রি, আপনিও জানেন, আমরা সবাই জানি, ইন্ডাস্ট্রি লস করছে। এরকম অবস্থায় এই গত অলরেডি প্রায় ৪০ দিন পার হয়ে গেল আমাদের লকডাউনের। আপনি যদি একটু সংক্ষেপে শুরুতেই বলতেন যে আইসিটি মিনিস্ট্রি তাদেরকে নিয়ে কি কাজ করছে এবং আ মা আ ভবিষ্যতে এই উদ্যোক্তাদের জন্য কোন সুখবর আছে কিনা? আমি এই প্রশ্নটাতে পরে আসবো। আগে কি কাজ করছে সেটা যদি বলেন, তারপর আমরা ফাহমি ভাইয়ের কাছ থেকে শুনবো। অ্যাকচুয়ালি কোভিড-19 তো একটা বৈশ্বিক সমস্যা। যেহেতু একটা বৈশ্বিক সমস্যা, এই সমস্যার কারণে কিন্তু আমাদের সব ধরনের ব্যবসাতে কিন্তু কম বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের স্টার্টআপ বাংলাদেশ আইডিয়া প্রজেক্ট থেকে এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রীর নির্দেশনায় আমরা কিছু কাজ শুরু করেছি। মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রথম দিন বক্তৃতা দেয়, তখন একটা কথা বলেছেন যে কৃষকদেরকে কিন্তু আমাদের চাঙ্গা রাখতে হবে। কৃষকদের কোনো জমি যেন খালি না থাকে। সেই হিসাবে আমরা যে কাজটা করছি, যে আমাদের স্টার্টআপরা দেরকে নিয়ে আমরা একটা চেইন তৈরি করেছি। আমাদের স্টার্টআপরা বিভিন্নভাবে কাজ করে থাকে। যেমন একটা উদাহরণ দিয়ে আমরা বলতে পারি যে আমরা ফুড ফর নেশন নামে একটা প্রোগ্রাম চালু করেছি। তো ফুড ফর নেশনে আমরা কাজ করতে গিয়ে দেখলাম যে আমাদের স্টার্টআপ আছে যারা আড়তদার হিসাবে কাজ করে, ডিজিটাল আড়তদার হিসাবে কাজ করে, তাদেরকে আমরা সাথে নিয়েছি। চাল ডাল একটা স্টার্টআপ, তারপরে ট্রাক লাগবে একটা স্টার্টআপ যে পরিবহনের কাজ করছে। আমরা তাদের সমন্বয়ে আমরা একটা মিটিং করে আমরা সিদ্ধান্ত নিই যে এই যে সাপ্লাই চেইনটাকে ঠিক রাখতে হবে। এই সাপ্লাই চেইনকে যদি ঠিক রাখা যায়, তাহলে কিন্তু কৃষক তার পণ্যের মূল্যটা পেল। এসব কাজ করতে আমাদেরকে কিন্তু অনেক সময়
অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। তারপরেও কিন্তু আমরা চেষ্টা করেছি স্টার্টআপদেরকে চাঙ্গা রাখার জন্য, স্টার্টআপদের কার্যক্রমটা চালু রাখার জন্য। এই চেনটা যখন আমরা চালু করি তখন দেখা যাচ্ছে যে আমরা প্রথমে পরীক্ষামূলকভাবে একটা করি, দুই একটা চালান নিয়ে আসি। সেটা হলো নরসিংদী বা যে সমস্ত এরিয়াতে করোনা দেখা দেয়নি এরকম এলাকা থেকে আমরা আমাদের পণ্য, আমাদের যে স্টার্টআপ ছিল সেটা কালেকশন পয়েন্ট থেকে সংগ্রহ করে রেখেছে। রাখার পর আমাদের ট্রাক রাখবে, যে স্টার্টআপ আছে সেই ট্রাক রাখবে স্টার্টআপ, সেটা সংযুক্ত হয়ে ট্রাকে করে সেটা নিয়ে আসছে গাবতলী পর্যন্ত অথবা তার মানে কালেকশন পয়েন্ট পর্যন্ত। সেখান থেকে চাল ডাল আমাদের যে স্টার্টআপ আছে সেটা রিসিভ করেছে। রিসিভ করার পর চাল ডালে যেহেতু আগে থেকে কিছু চাহিদা ছিল, সেটা পৌঁছানোর জন্য আমরা আমাদের যে আরেকটা স্টার্টআপ যেটা আছে সেটা আমরা পাঠাওকে ব্যবহার করেছি, বা অন্যান্য চ্যানেলের মাধ্যমে আমরা মানুষের দোরগোড়ায় কিন্তু খাদ্যটা পৌঁছানোর ব্যবস্থা করেছি। মানে কৃষক থেকে ভোক্তা পর্যন্ত একটা চেইন তৈরি করার জন্য আমরা চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি এই কাজটা করতে গিয়ে আমরা যেটা দেখছি যে আসলে কিন্তু কৃষকরা কিন্তু ডিপ্রাইভ হয়। আমাদের বাংলাদেশে বর্তমানে যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা হলো কৃষকটা তার পণ্যটা নিয়ে আসে মোকামে। বাংলাদেশে অনেকগুলো মোকাম আছে, বগুড়াতে আছে, কুমিল্লাতে আছে, এই সমস্ত মোকামে নিয়ে আসে। মোকামে কিন্তু দালাল এবং ফরিয়াদের মানে একটা চক্করের মধ্যে তারা পড়ে যায়, তাদের মূল্যটা কিন্তু তারা ঠিকভাবে পায় না। তারপরে সেই মোকাম থেকে সেটা আসে আমাদের কারণ বাজারের মতো এরকম আড়তে। আড়ত থেকে আসার পরে আড়ত থেকে ছোট ছোট যারা আছে ব্যবসায়ী তারা সেটা নিচ্ছে এবং ফাইনালি সেটা ভোক্তা পর্যায়ে যাচ্ছে। কিন্তু আমরা স্টার্টআপ বাংলাদেশ থেকে যখন এই একটা চেইনের মাধ্যমে কাজ শুরু করলাম তখন দেখলাম যে আসলে কিন্তু কৃষকরা কিন্তু আর ডিপ্রাইভ হচ্ছে না, সরাসরি কৃষকদের থেকে আমরা পণ্যটা নিতে পারছি না। এই হলো আমাদের একটা ফুড ফর নেশন একটা কার্যক্রম আমরা চালু করেছি। তাছাড়া আমরা ফুড ফর নেশন ছাড়া আরেকটা কার্যক্রম আমরা চালু করেছি, সেটা হলো হেলথ ফর নেশন। আমাদের স্টার্টআপদের মধ্যে কোন স্টার্টআপ আছে যারা শুধুমাত্র ডক্টরদের প্রেসক্রিপশন প্রোভাইড করে। তাদের একটা অ্যাপস আছে, যে অ্যাপসের মাধ্যমে দুটো অ্যাপস, একটা হলো ডক্টরস অ্যাপস আর একটা হলো পেশেন্ট অ্যাপস। পেশেন্টের অ্যাপস এবং ডক্টরস অ্যাপসের মাধ্যমে তারা কমিউনিকেট করে ডক্টরস প্রেসক্রিপশন সলিউশন করছে। কিন্তু ডক্টরসের প্রেসক্রিপশন যখন অনলাইনে সলিউশন দিচ্ছে, মানুষ বেরোতে পারছে না, সলিউশন দেওয়ার পর তারপরে দেখা যাচ্ছে যে ডাক্তার হয়তো কয়েকটা ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার জন্য তাদেরকে বলছে, ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার জন্য অবস্থা কিন্তু তাদের নেই। আমাদের কিছু স্টার্টআপ তাদের সাথে ডায়াগনস্টিক সেন্টারগুলোর সাথে যোগাযোগ আছে। ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে কিন্তু আমরা সেই ডাক্তারের প্রেসক্রিপশনের ডায়াগনস্টিক যে স্পেসিফিকেশনটা দরকার হচ্ছে, ইউরিন, ব্লাড, স্টোল, এগুলো কিন্তু নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপে অথবা মেইলের মাধ্যমে রিপোর্টটা পেয়ে যাচ্ছে। রিপোর্ট পাওয়ার পরে ডক্টরের সাথে আবার কমিউনিকেশন করে ডক্টর তাদেরকে একটা প্রেসক্রিপশন প্রোভাইড করতেছে, যেখানে মেডিসিন লিখে দিচ্ছে। তখন মেডিসিন লিখে দেওয়ার পরে সেই মেডিসিন আনার মতো অবস্থা কিন্তু তার কিন্তু নেই। সে চাচ্ছে না যে এই করোনা পিরিয়ডে সে বের হয়ে দোকান থেকে একটা ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে আসে। সেই কাজটা যখন হচ্ছে না, তখন আমরা চেষ্টা করছি যে মেডিসিনটা না নিয়ে এসে আমাদের যে স্টার্টআপ মেডিসিন প্রোভাইড করে একটা অ্যাপসের মাধ্যমে তাকে আমরা কমিউনিকেট করে দিচ্ছি। কমিউনিকেট করে দেওয়ার পরে সে মেডিসিনটা পৌঁছিয়ে দিচ্ছে। এই ধরনের আমরা হেলথ ফর নেশন একটা আমাদের একটা কার্যক্রম চালু করেছি। ঠিক একইভাবে এডুকেশন ফর একটা নেশন আমরা চালু করেছি, যে ফর্মাল এডুকেশন এবং নন ফর্মাল এডুকেশন নিয়ে, যেটা সংসদ টিভি আমরা দেখতে পাচ্ছি এটা শুরু করেছি। তাছাড়া আমরা চেষ্টা করছি, মাননীয় প্রধানমন্ত্রী আজকেও বলেছে যে স্কুলগুলো যদি দীর্ঘদিন বন্ধ থাকে অনলাইন ক্লাস চালু করার জন্য। তো অনলাইন ক্লাস তো চালু করতে হলে তাদের এক নম্বর প্রযুক্তি লাগবে, কন্টেন্ট লাগবে। কন্টেন্ট কিন্তু অ্যাভেলেবেল কন্টেন্ট, মানসম্মত কন্টেন্ট নাই। আচ্ছা, কন্টেন্ট থাকলেও আমরা চাচ্ছি যে আমরা রেসিডেন্সিয়াল স্কুলের সাথে কথা বলতেছি, ওরা যদি আমাদের একটা রুটিন দিয়ে দেয়, আমরা স্টার্টআপ বাংলাদেশ থেকে আমরা জুমে ক্লাস নেওয়ার জন্য আমরা অলরেডি আনলিমিটেড জুম আমরা নিয়ে নিচ্ছি। রেসিডেন্সিয়াল স্কুল যদি মনে করে তারা যদি 100 ছেলেকে জুমে কন্ট্যাক্ট করে পড়ানো মানে ক্লাসগুলো নিতে চায়, তাহলে সেই বিষয়ে কিন্তু আমরা আমাদের স্টার্টআপ বাংলাদেশ থেকে আমরা সহযোগিতা করব। অ্যাবসলিউটলি, আমরা শুনবো আপনার কাছ থেকে। আমি আরেকটা প্রশ্ন ফাহমি ভাইয়ের কাছ থেকে শুনে আপনার কাছে আবার যে প্রশ্নটা নিয়ে আসতে চাই। আপনি বললেন যে কৃষকদের কাছ থেকে সরাসরি আপনারা পণ্য নিচ্ছেন, এবং আমরা সবাই জানি কুমিল্লায় বা নরসিংদীতে যে কৃষক
10 টাকা দামের যে জিনিসটা বিক্রি করে সেইটা আমরা ঢাকায় আসতে আসতে 60 টাকা 70 টাকা বা 100 টাকায় কিনি। তাহলে যে ব্যবস্থাটা আপনারা শুরু করেছেন এটার ভবিষ্যৎ কি হবে? এটা কি ভবিষ্যতে চালু থাকবে কিনা? এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে আপনি জানেন যে আপনি নিশ্চয়ই বলবেন সেটা মাথায় রেখে কথাটা আমার প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনারা রিসেন্টলি একটা দারুণ কাজ করেছেন যে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা পারমিশন নিয়ে এনে দিয়েছেন যাতে করে অনলাইনের সেবাগুলো সবাই দিতে পারে, বিশেষ করে খাদ্যদ্রব্য এবং অন্যান্য। কিন্তু সেই ক্ষেত্রে সবচেয়ে বড় যে বাধাটা সেটা হচ্ছে যে আপনারা জানেন যে যারা এই ডেলিভারি ম্যান তারা কিন্তু ম্যাক্সিমাম এখন গ্রামে। এখন এই ডেলিভারি ম্যানের অভাবে কিন্তু এই অনলাইন বাজারটা ধরা যাচ্ছে না। তাদেরকে কিভাবে স্পেশাল পারমিশন দিয়ে গ্রাম থেকে শহরে আনা যায়, যেমন করে ধান কাটার জন্য কৃষকদেরকে নেওয়া হচ্ছে বা গার্মেন্টস এর কর্মীদের আনা হয়েছে, সেইভাবে তাদেরকে একটা স্পেশাল পারমিশন দিয়ে পুলিশের মাধ্যমে আনা যায় কিনা এটা নিয়ে আপনি বলবেন। আমি আসবো। আমি স্মার্ট টেকনোলজির আমাদের ফামি ভাই, আপনি যদি একটু আপনার ব্যক্তিগত বিজনেস এবং ওভারঅল ই কমার্স বিজনেস আসলে কতটা ক্ষতিগ্রস্ত এই সময়টাতে, কারণ আমরা একটা জিনিস টের পেয়েছি যে আমাদের ই কমার্সের ব্যবহার, আমাদের হ্যাবিট বেড়েছে, এবং আমি আজকাল বলছি যে হয়তো আগামী দিনে, হয়তো না এটা নিশ্চিতভাবে বলা যায়, আগামী দিনে ই কমার্সের সুদিন আসতেছে অনলাইনে কেনাকাটার। সেই অভ্যাসটা আমরা আগে নানান সময় লাগছিল, কিন্তু করোনা আমাদেরকে এটা অনেকটা এটা অনেক খারাপ দিকের মধ্যে এটা একটা ভালো দিক যে আমাদেরকে এগিয়ে দিয়েছে। কিন্তু তারপরেও ই কমার্স বিজনেস কোম্পানিগুলো লস করতেছে, এই জিনিসটা অনেকেই সাধারণ মানুষ মানতে চায় না। আপনি যদি একটু খুলে বলেন লসটা কোথায় হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ ভাই, আপনার ইকবাল ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর ফার্স্টে আমি বলে দিচ্ছি, আমি আমি লজিস্টিক কোম্পানিতে আছি। আমার নতুন একটা লজিস্টিক কোম্পানি লঞ্চ হচ্ছে, হয়তো কোভিডের মধ্যে লঞ্চ হবে। থ্রু আউট দ্য মাই ক্যারিয়ার আসলে আমার লজিস্টিক নিয়েই, সো ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল বোথ। আর আমি এমনি আবার কাজ করছি ইক্যাব অ্যাসোসিয়েশনের স্মার্ট লজিস্টিক স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান। জি। তো সেকেন্ড কোয়েশ্চেনটা যেটা আপনি চাচ্ছিলেন সেটা হলো যে লসের একটা প্রবণতা, আর হচ্ছে হলো আমাদের যে ব্যবসাগুলো হচ্ছে সেই স্টার্টআপ ব্যবসাগুলো কিভাবে আগানো যায়। ফার্স্ট অফ অল আমি বলবো যে কোভিড-19 আন্ডারে আসলে কোভিড-19 লকডাউনের কারণে আমাদের এবারকার ই কমার্সের যে ফ্লারিশমেন্টটা হয়েছে, মানে আমি বলবো ইটস অ্যামেজিং। যেটা হচ্ছিল আমাদের যদি আরো 10 বছর লাগতো এই সেক্টরে, এই ইন্ডাস্ট্রিটাকে দাঁড় করানোর জন্য, সেটা আমরা এখন 5 বছরই করতে পারবো ইনশাল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে হলো যেটা হলো আমাদের ব্যবসার যে দিকটা দেখা যায় যে এটা সবাই বলে যে লস হচ্ছে, এটার আসলে বিভিন্ন দিক আছে। দিক বলতে আমি যদি বলি, এক আপনার প্রোডাক্ট নির্বাচন, দুই আপনার ব্যবসা কি নিয়ে করছেন সেটা নির্বাচন করাটা হলো মুখ্যম একটা ব্যাপার। প্রত্যেকটা জায়গায় আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যেটা ডিমান্ড বেশি সেটাকেই সাপ্লাই আসলে চায়, সেটারই সাপ্লাই সবসময় বেশি থাকে। সেকেন্ড যেটা হচ্ছে হলো ব্যবসা যারা আমরা করছি, আমরা অন্যদেরকে ফলো করে করে যারা আমরা ব্যবসা করছি, ফলোয়ার বিজনেসটা আসলে সবসময় একটা নেগেটিভ ইম্প্যাক্টের ভিতরে থাকে। আমার যদি ইনোভেশন বা আমার যদি ফলোয়ারের ভিতরেও আমার নিজস্ব কিছু একটা ইনোভেশন থাকতেই হবে, যেটা হচ্ছে হলো আইদার আমার প্রাইসিং এ থাকতে হবে অর এলস আমার কোয়ালিটি প্রোডাক্টের উপরে থাকতে হবে। সো আমরা প্রথম থেকেই যেটা দেখি সেটা হলো আমাদের যদি এই ই কমার্স ইন্ডাস্ট্রিটা আপনি ব্যাক ইন 5 ইয়ার্স এর পিছনে যদি যান, পিছনে গেলে আপনি দেখবেন যে মোস্ট অফ অল ইয়াং জেনারেশনের মধ্যেও যারা স্টুডেন্ট ছিল ওরাও কিছু ব্যবসায়ী ছিল, বা নতুন নতুন ব্যবসায়ীরা হয়তো ছোটখাটো একটা অ্যামাউন্ট নিয়ে ব্যবসাটা শুরু করেছিল, তার ব্যবসাটা বড় হবে এই আশায়। মূলত এই ক্ষেত্রে বড় হবে এই আশাটা যদি থাকতো তাহলে আসলেই বড় হতো। বাট আমাদের ইন দ্য মিন টাইম নতুন আমরা একটা ট্রেন্ড চালু হয়েছে যেটা হলো স্টার্টআপ বিজনেসের ফান্ড কালেক্ট করা। সেই ফান্ডিং এর বেলায় যেটা হয়েছে, আমরা শুধু নাম্বারের পিছনে দৌড়েছি, আমরা কোয়ালিটির পিছনে দৌড়াই নাই। এই কারণে আমাদের প্রচুর একটা কাস্টমারের আমাদের উপরে তাদের একটা মানে বিরক্তি বোধ জন্ম নিয়েছিল। করোনার আগ পর্যন্ত আপনি দেখতেন যে অনেক কমপ্লেইন রেইজ হতো যে আমি একটা প্রোডাক্ট ছবিতে দেখেছি একরকম, আমি পেয়েছি আরেক রকম। সো এতে হয় কি আপনার মনটা ভেঙে যায়। ই কমার্স ইজ সামথিং লাইক ইউ আর গিফটিং ইউর সেলফ। পরের দিন সকালে আপনি নিজেই একটা গিফট রিসিভ করবেন বা আপনি কাউকে গিফট হিসেবেই দিবেন। সো গিফট আমরা সবসময় চিন্তা করি দাম যাই হোক সেই গিফটটা যাতে সুন্দর হয়, সুন্দরভাবে প্যাকিং করা থাকে,
ড্যামেজ যাতে না হয়। সো এই কোয়ালিটিগুলো আমরা মোরলেস আমরা মোস্ট অফ দ্য কোম্পানি এখনো ফলো করছি না। আমরা আপনি যদি খেয়াল করে দেখবেন, আমি যেহেতু লজিস্টিক ইন্ডাস্ট্রিতেই আছি, আমি অনেক সময় জি দেখি যে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা হয়তো আমাদের ব্যবসা শুরু করার সময় আমার প্যাকেজিং নিয়ে কোনো একটা চিন্তাই ছিল না। সো এই জি প্যাকেজিংটা তখন একটা টিস্যু কাপড়ের একটা ব্যাগের মধ্যে যখন সেইটা ডেলিভারি দিচ্ছে, সেটা যখন একটা লজিস্টিক কোম্পানি নিয়ে গিয়ে ডেলিভারি দিচ্ছে, যেতে যেতে কিন্তু একটা অনেক রকমের ধকল পোহাতে হয়। তো জি আমাদের সার্ভিসটা তো এমন না যে আমরা জাস্ট এখান থেকে এয়ারপোর্টে গেলাম, গিয়ে প্লেনে উঠলাম, প্লেনে উঠার পরে নামলাম, ব্যাগটা নিয়ে ডেলিভারি দিয়ে দিই। জিনিসটা আসলে তা জি না। জিনিসটা আসলে জি অনেকগুলো লজিস্টিক কোম্পানি আছে, প্লাস হলো অনেকগুলো পরিবহন সেক্টর এখানে ইনভলভ। আপনি যদি দেখেন এয়ারপোর্টেও প্রোডাক্টটা কিন্তু আমাদের দেশেও যদি দেখেন থ্রো করা হয়, ইভেন বিভিন্ন দেশে হাত দিয়ে থ্রো করা হয়। সো থ্রো করতে জি গেলে আমি যদি বলি আপনাকে, আপনি যদি নর্মালি ক্রোকারিজ বা হচ্ছে হলো আপনার কাছের জিনিসপত্র যদি বাইরে থেকে আনেন, ওরা কিন্তু বলে যে ইন্টারন্যাশনাল প্যাকিং করা আছে। তার মানে কি ভেতরে জি অনেক কুশন দেয়া আছে, বা হচ্ছে হলো ভেতরে ককশিট দেয়া আছে, বা একটা প্যাকিং এর একটা পরিপূর্ণ একটা জায়গা দেয়া আছে, যেটার ভিতরে চাপ লাগলেও ওই জিনিসটা বা মচকাবে না। ইভেন জি আমরা যারা কার্টুন নিয়েও কাজ করছি, তারা আমরা জানি না যে আসলে এই প্রোডাক্ট যে কার্টুন দিয়ে আমি পেঁচাচ্ছি বা প্যাকিং করছি, এই কার্টুনের জিএসএমটা কত হওয়া উচিত, এটা কি 3 প্লাই জি হওয়া উচিত, না 2 প্লাই হওয়া উচিত, না 5 প্লাই হওয়া উচিত। জি আমরা সবসময় চিন্তা করি যে আমি একটা গেঞ্জির ভিতর দিয়ে গেঞ্জি কাপড়ের যে ব্যাগ আছে হ্যান্ড বা হাতে ঝোলানো, এইটা দিয়ে যদি আমি এখন একটা কানের দুল বা চুড়ি ডেলিভারি দিতে যাই পঞ্চগড়ে, আপনি সাধারণ ব্যক্তি হিসেবে আপনি নিজেই বুঝবেন যে ওইটার অবস্থা আসলে এন্ড ইউজারের কাছে কিভাবে পাবে। সো জি এই ক্ষেত্রে ব্যবসার একটা লস হয়। আরেকটা ব্যবসার লস হলো ড্রেনেজটা, যেমন হচ্ছে আপনি ব্যবসায় নামার পরে কিছুটা ব্লিড হবেই, কিন্তু এই ব্লিডিংটা আপনি জি কতদিন নেবেন, আপনার একটা পরিপূর্ণ টার্গেট থাকা দরকার। এই টার্গেটটা আমাদের উদ্যোক্তাদের ভিতরে আমি মনে করছি কম আছে। ওনারা জি ব্যবসা করছেন, বাট ব্যবসার পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনাটা প্রতিদিনই তাদের স্টাডি করতে হবে। এখানে বলছি জি না যে ব্যবসা আপনার শেখা লাগবে, ব্যবসা আসলে শিখে হয় না। ব্যবসাটা সবসময় আপনার কাজে লেগে অন দ্য ফিল্ড এক্সপিরিয়েন্স দিয়েই ব্যবসা রাইজ করে। সো আমার মনে হয় মূলত ব্যবসায় লসের যে ফ্যাক্টরটা, সেটা আসলে হলো আমার ওভারহেডটাকে বাড়িয়ে ফেলা, আর ইনকামটাকে, যেটা আমার মূলত রেভিনিউ হিসাবে থাকে, সেইটা কম অ্যাড করা। সো আমি যদি টার্গেট ফিক্স না করি, আমার ওভারহেডের সঙ্গে এক্সপেন্সেসের সঙ্গে মিল না রেখে, তাহলে যে কোনো ব্যবসায় আপনার বন্ধ হতে বাধ্য হবে। অ্যাবসলিউটলি। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। এটা নিয়ে আমি আরো একটু আলাপ করব যে আমরা অনেক বেশি নাম্বারের পিছনে ঘুরছি। এইটা আমার কাছে মনে হচ্ছে একটু ভয়ঙ্কর। রাদার দ্যান বিজনেস ফোকাস বা মানে বিজনেস ফোকাস ইজ এ নাম্বার বাট রাদার দ্যান মেকিং ইট কোয়ালিটি এন্ড এভরিথিং। জনাব মজিবুল হক, আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে একটা বড় সমস্যা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। সামনে ঈদ, আপনি জানেন যে আমরা বৈশাখ হারিয়েছি প্রায় 15-20 হাজার কোটি টাকার বাজার, এবং ঈদ প্রায় 1 লক্ষ কোটি টাকার একটা বাজার। আমরা বুঝতেই পারছি বাংলাদেশে আমাদের জন্মের এবং আমাদের দাদা, ইভেন আমাদের বাবা চাচাদের জন্মের পরেও এত বড় ক্রাইসিস আমরা কোনোদিন কেউ ফেস করি নাই। আপনারাও ফেস করেন নাই। কিন্তু এই ঈদটা যে ভিন্ন রকম একটা ঈদ হতে যাচ্ছে, তারপরেও এর মধ্যে মানুষ কেনাকাটা করবে, এবং অনলাইনটাকে যদি আমরা সরব রাখতে পারি, তাহলে হয়তো কিছু মানুষ কেনাকাটা করে ঘরের মধ্যেই বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য কিছু কেনাকাটা করবে। কিন্তু সেই ক্ষেত্রে আমি যেটা এই কমার্সের বিভিন্ন মানুষের সাথে গত 1 মাসে কথা বলে আমি যেটা জানতে পারলাম, সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে ডেলিভারি ম্যান পাওয়া যাচ্ছে না। তারা গ্রামে বসে আছে, তাদেরকে আনতে হবে। এখানে হয়তো লজিস্টিক আছে, মোটরসাইকেল আছে, সবই আছে। এই ব্যাপারে আপনি এবং আপনার মন্ত্রণালয় থেকে অন্যান্য মিনিস্ট্রির সাথে সমন্বয় করে ইমিডিয়েটলি একটা কোনো ব্যবস্থা নেবেন কিনা, যে অন্তত 20-25 হাজার বিভাগীয় শহরগুলোতে এই সব আমাদের ডেলিভারি ম্যানদেরকে প্রোভাইড করা যায় কিনা, যদি প্লিজ একটু বলতেন। অ্যাকচুয়ালি এটা একটা বেশ বড় ধরনের সমস্যা। আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে যখন একটা প্রজ্ঞাপন জারি করা হলো, সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের ই কমার্স ব্যবসা যারা করে তারা তাদের পণ্য ডেলিভারি দিতে পারবে। জি, আমরা যতটুকু জানি যে আমাদের যে ট্রাক লাগবে স্টার্টআপ আছে, 30% ট্রাক ড্রাইভার শুধুমাত্র ঢাকাতে আছে, 70% ড্রাইভার কিন্তু চলে গেছে মানে নিজের গ্রামের বাড়িতে।
যার জি কারণে যেটা হয়েছে আমাদের কিন্তু পণ্য পরিবহনের মূল্য কিন্তু এর মধ্যে কিন্তু বেড়ে গেছে। জি একইভাবে যারা ই কমার্স ব্যবসা করে তাদের যে ডেলিভারি ম্যানরা কিন্তু ওরা অনেকেই কিন্তু ঢাকাতে কিন্তু খুব কম খরচে ওরা থাকতো, ঢাকাতে খুব কম খরচে ভাড়া বাড়িতে ভাড়া জায়গায় থাকতো, 4 জন 5 জনে ম্যাচ করে থাকতো। কিন্তু এই জি সময়েও কিন্তু ওরা কিন্তু গ্রামের বাড়িতে চলে গেছে। জি কিন্তু একটা অপরচুনিটি যেটা দেখা দিয়েছে আমাদের দেশে, ট্রেডিশনাল যে ব্যবসায়ীরা আছে, ট্রেডিশনাল ব্যবসায়ীরা কিন্তু ই কমার্স ব্যবসার সাথে খুব বেশি জড়িত না। জি আমাদের বসুন্ধরা অথবা অন্যান্য মার্কেটে যারা আছে তারা কিন্তু ট্রেডিশনাল ব্যবসার সাথে জড়িত। খুব কম কিছু দোকান আছে যারা কিন্তু ই কমার্স ব্যবসার সাথেও প্যারালালি জড়িত। জি যারা যারা অ্যাকচুয়ালি প্যারালালি জড়িত তারা ছাড়া যারা ই কমার্স ব্যবসার সাথে জড়িত না, মানুষ কিন্তু গভর্নমেন্ট লকডাউন কিছুটা শিথিল করলেও মানুষ কিন্তু মার্কেটে খুব বেশি যাবে না। জি জি মধ্যবিত্ত একদম শ্রেণীর একটা বড় অংশ, মধ্যবিত্ত শ্রেণীর একটা বড় অংশ কিন্তু মার্কেটে যাবে না। সেই ক্ষেত্রে ডেলিভারি ম্যানের একটা ক্রাইসিস দেখা দিয়েছে, অলরেডি দেখা দিয়েছে। জি যেহেতু আজকে রোজার প্রায় অর্ধেক চলে যাচ্ছে, এই মুহূর্তে জি আমি মনে করি এই বিষয়ে ওই তাদের যদি আহ, কোনো ধরনের যদি আইডি থাকে, যে কোনো একটা আইডি যদি থাকে, সেই আইডি জি দেখালে কিন্তু তাদেরকে ঢাকাতে অথবা বিভাগীয় হেডকোয়ার্টারে ঢোকার সুযোগটা দিবে। আমি এরকম কিছু হেল্প করেছি যাদের আইডি আছে, যে কোনো ধরনের একটা পিকচার আইডি থাকলেই হবে। পিকচার আইডি থাকলে তারা ঢাকাতে ঢুকতে পারে। আমরা সেটা সহযোগিতা করব। প্রয়োজনে আমরা ঢাকার বিভাগীয় কমিশনের সাথে আমরা আলাপ করব যে যারা ই কমার্স ব্যবসার সাথে জড়িত, ই কমার্সের ডেলিভারির সাথে যারা জড়িত, আমি যতটুকু জানি পাঠাওর সাথে যারা জড়িত ছিল তারা কিন্তু জি 30-40% ঢাকা আছে, 60% জি কিন্তু চলে। তো ওরা জি কিন্তু অনেকে ঢাকা ফিরে আসতে চাচ্ছে, যেহেতু একটা অপরচুনিটি এখন কিন্তু দেখা দিয়েছে। আমরা জি প্রয়োজনে এটা ব্যবস্থা নিব। আমি আমার মন্ত্রণালয়ের মাধ্যমে আমি চেষ্টা করব ঢাকা বিভাগীয় কমিশনার এবং বিভিন্নভাবে তারা যেন ঢাকাতে আসতে পারে এবং বিভাগীয় হেডকোয়ার্টারে যেতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদি একটা সার্কুলার ব্যবস্থা করেন আমার মনে হয়, এবং সেটা যদি ই ক্যাবে যেভাবে ই ক্যাবের আপনারা অন্যান্য কাজ করেছেন সেটা পাঠিয়ে দেওয়া যায়, আমার মনে হয় সারা বাংলাদেশে এই সংবাদটা খুব সহজে চলে যাবে। আমার একদম পাশাপাশি আরেকটা প্রশ্ন আমি তখন আপনাকে করেছিলাম, যেটা হচ্ছে যে আমাদের এই স্টার্টআপরা, আপনারা জানেন যে নানান কারণে এখন স্ট্রাগল করছে, এবং ভবিষ্যতে তাদের একটা বড়, বেশি করে ছোট স্টার্টআপদের কথা বলছি, তাদের জন্য আগামীতে এই স্টার্টআপ থেকে বা আইডিয়া প্রজেক্ট থেকে তাদেরকে তুলে ধরার জন্য অনেকে একদম কিন্তু বসে আছে, মানে তারা হয়তো অন্য কোনো আইটেম নিয়ে কাজ করতো, তারা হয়তো কিছুই করে নাই, বসে আছে, কিন্তু তাদের একটা খরচ, ডে টু ডে কিছু একটা খরচ আছে, 2-4 জন কর্মচারী আছে, তাদেরকে বেতন দিতে পারবে কিনা তারা জানে না। তো এইগুলো নিয়ে আমরা জানি যে আপনাদের একটা প্রপোজাল দেওয়া হয়েছে ই কমার্স থেকে। এইটার ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা কি, যদি একটু কাইন্ডলি অ্যাকচুয়ালি সবাই এই এখন যে প্রশ্নটাই বারবার করছে সবাই। জি এখন যে পরিস্থিতিটা আছে সেই পরিস্থিতিতে কিন্তু স্টার্টআপরা কিন্তু তাদের ব্যবসাটাকে অনেক ক্ষেত্রে ডাইভার্সিফিকেশনের দিকে নিয়ে যাচ্ছে। মানে আমি জাস্ট একটা উদাহরণ দিই, আমাদের যে স্টার্টআপ পার্কিং জি কই কিন্তু এখন কিন্তু যেহেতু ঢাকাতে গাড়ি খুব বেশি বের হচ্ছে না, পার্কিং এর স্পেসের প্রয়োজন হচ্ছে না, তাদের ব্যবসা কিন্তু একদম জিরো পর্যায়ে আছে। পার্কিং কই জি এখন যেটা কাজ করছে, ওরা এখন পার্কিং বাজার নামে একটা নতুন একটা কার্যক্রম শুরু করছে। ওরা যেখানে পার্কিং প্রোভাইড করার, তাদের যেগুলো পার্কিং প্রোভাইড করতো, যেখানে তাদের জি সাথে চুক্তি ছিল, ঠিক সেই পার্কিং প্লেসগুলোতে ওরা সকাল থেকে একটা নির্দিষ্ট সময় কিন্তু তাদের বাজার বসাচ্ছে। পার্কিং বাজার নামে কিন্তু একটা নতুন ভাবে একটা কার্যক্রম শুরু করে তাদের কিন্তু তাদের যে কর্মচারী যারা ছিল তাদের বেতনের জি মিনিমাম ন্যূনতম বেতনের ব্যবস্থাটা করছে, যেন জি কর্মচারীরা যেন অন্য কোথাও চলে না যায়, তাদের সাথে যেন থাকে। ঠিক জি একইভাবে কিন্তু সার্ভাইভ করার জন্য স্টার্টআপরা কিন্তু, এবং বাংলাদেশের মানুষ কিন্তু যখনই কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় পড়ে তখনই কিন্তু সার্ভাইভ করার জন্য কোনো না কোনো কার্যক্রম কিন্তু গ্রহণ করে। জাস্ট আমি একটা জি উদাহরণ দিলাম যে পার্কিং বাজার জি নামে একটা জি কার্যক্রম খুবই করেছে। খুবই ভালো একটা। জি আমি ঠিক একইভাবে যেটা বলবো যে বাংলাদেশের স্টার্টআপরা কিন্তু প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কোভিড-19 এই দুর্যোগের কারণে। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের স্টার্টআপ কালচারটা কিন্তু খুব নতুন। আমরা জি 2017 সাল থেকে আমরা আনুষ্ঠানিকভাবে স্টার্টআপ বাংলাদেশের কার্যক্রম শুরু করেছি। এর আগে থেকে কিছু স্টার্টআপ ছিল
খুবই ছোট আকারে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু স্টার্টআপ কালচারটা অনেক বড়। ওয়ার্ল্ড ওয়াইড স্টার্টআপ কালচারটা অনেক অনেক আগে থেকে শুরু হয়েছে এবং অনেক বড়। আমরা যে কালচারটা শুরু করেছিলাম, আমাদের এই কালচারটা যে আমরা একটা যে একটা ইকোসিস্টেম তৈরি করেছি, এই ইকোসিস্টেমকে আমরা ধরে রাখতে হবে, এই ইকোসিস্টেমকে আমরা ধ্বংস করতে দিব না। এই কারণে আমাদের স্টার্টআপ বাংলাদেশ থেকে আমরা একটা ছোট্ট, খুব কম, আমাদের হয়তো 39 বা 40টা স্টার্টআপকে নিয়ে আমরা একটা জরিপ করেছি, কারা কোন ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা কত কি পরিমাণটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশ গভর্নমেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে 2000 কোটি টাকার একটা কম্পেনসেশন ফান্ড কিন্তু ঘোষণা করেছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের এবং উদ্যোক্তাদের জন্য। এইখান থেকে আমরা স্টার্টআপ বাংলাদেশ একটা যেন অংশ পেতে পারে। 2% ইন্টারেস্টে আমরা একটা প্রস্তাব দিয়েছি। 2 to 4% ইন্টারেস্টে যদি আমরা একটা ফান্ড পাই, তাহলে স্টার্টআপদেরকে বাঁচিয়ে রাখার জন্য, তারা যেন তাদের কার্যক্রমটা চালিয়ে যেতে পারে। কন্টিনিউশনটা একটা বড় জিনিস। এই কন্টিনিউশনের জন্য আমরা তাদেরকে সেই ফান্ড থেকে কিছু টাকা দিতে আমরা চেষ্টা করব। আমরা আমাদের প্রস্তাব অলরেডি আমরা বাংলাদেশ ব্যাংকে এবং অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। তাছাড়া বাংলাদেশ ব্যাংকের একটা ইএফ ফান্ড ছিল, যেটা শুধুমাত্র একটা অংশ ছিল এগ্রিকালচার প্রোডাক্টের জন্য, আর একটা অংশ ছিল আইটি প্রোডাক্টের জন্য। আইটি প্রোডাক্টের জন্য যে ইএফ ফান্ডটা, সেটা কোনো ব্যবহারই হয়নি, সেটা অব্যয়িত অবস্থায় পড়ে আছে। এই মুহূর্তে সেই বাংলাদেশ ব্যাংকের ইএফ ফান্ডটা কিভাবে আমাদের আইটি ইন্ডাস্ট্রি পেতে পারে, সে বিষয়ে কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়কে লিখেছি। আমাদের স্টার্টআপদেরকে কন্টিনিউশনে, তাদের ব্যবসা যেন বন্ধ না থাকে, কন্টিনিউশনের মধ্যে যেন তাদেরকে রাখতে পারি, সে বিষয়ে আমরা চেষ্টা করছি। অ্যাবসলিউটলি। আমি আবার আপনার কাছে আসবো। ফাহিম ভাই, আপনি যদি একটু কাইন্ডলি বলেন যে সবাই বলছে যে, আপনিও বলছিলেন একটু আগে যে আমরা যে কালচারটা তৈরি করতে 10 বছর লাগতো, সেটাতে আমরা ইনশাল্লাহ 5 বছরে করে ফেলতে পারবো। কি কি খাতে নতুন করে এই মানে স্টার্টআপদের, বিশেষ করে প্রযুক্তিকে কাজে লাগিয়ে, এখন তো সব ব্যবসার মধ্যেই মানুষ কোনো না কোনো প্রযুক্তিকে অ্যাড করছে এবং বাধ্য হচ্ছে করতে, কনভিনিয়েন্সের জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য। কি কি জায়গায় নতুন নতুন সম্ভাবনা আসতেছে বলে আপনার মনে হয়, বা আমরা যদি বলি কমার্সদের সুদিন কোন কোন জায়গায় আসতেছে বলে আপনার মনে হয়? সেক্টর ওয়াইজও যদি বলতে পারেন দুই একটা। আচ্ছা, সেক্টর ওয়াইজ আমি ফার্স্টে যদি শুরু করি ই কমার্স নিয়ে। ই কমার্সের আপনার যারা আমরা মার্চেন্ট বলি যাদেরকে, মানে যারা ই কমার্স ফ্যাশন আইটেম বা আদার্স আইটেম নিয়ে ব্যবসা করছেন, আপনি যদি দেখেন ইকবাল ভাই, আসলে আমরা যদি অ্যামাজন বা আলিবাবা এইসব সাইটগুলোতে দেখি, ওইখানে দেখবেন আপনার প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি পিকচার দেওয়া হয়। সেই পিকচারগুলো কিন্তু একটা স্পেসিফিক 5টা মেজারমেন্টে দেয়া থাকে, সো দ্যাট ইউ ক্যান আইডেন্টিফাই দ্য হোল পিকচার, মানে প্রোডাক্টের একটা মানে টোটাল একটা পিকচার আপনি পাবেন। সেই ক্ষেত্রে ইন্ডিয়াতে কিন্তু আছে, যেটা হলো আপনার এই পিকচারগুলা, প্রোডাক্ট পিকচারের উপরে একটা কোম্পানি থাকে। সো সেইটার জন্য আপনার কিন্তু এই যে আমরা যে ই কমার্স, ফার্স্টে আমরা বলি যে ই কমার্স উদ্যোক্তা হওয়ার জন্য খুব বেশি পয়সা লাগে না। আসলেই ট্রু, পয়সা লাগে না, কিন্তু আমরা যেটা করি, আমরা সবকিছুই সবাই একসঙ্গে সবারটায়, মানে সবগুলা জিনিসকে একাই করতে চাই। আমাদের মধ্যে থার্ড পার্টি কালচারটা এখনো উঠে আসে নাই। যেমন এই যে ভাইয়া যেটা বললো, যেমন দেখেন স্টার্টআপ বাংলাদেশ যেভাবে অন্যদেরকে থার্ড পার্টি হিসেবে নিয়ে, যেমন এই যে ট্রাক চাই, তারপরে পাঠাও, তারপরে আপনার চাল ডাল, এদেরকে সাবকন্ট্রাক্ট দিয়ে দিয়েছে। এতে কিন্তু আসলে স্টার্টআপ বাংলাদেশের কোনো ক্ষতি নাই, বাট পারপাসটা, এক্সিকিউশনটা একদম অ্যাকুরেট হয়েছে। যদিও এখন স্টার্টআপ বাংলাদেশ বলতো যে আমি পুরাটাই একাই করতে চাই, আমি লজিস্টিক একাই নামাবো, আমি কালেকশনও একাই নামাবো, আমি পিক এন্ড ড্রপও নিজে করব, তাহলেই কিন্তু হজবরল হজপজ জিনিসটা শুরু হয়। আর যদি আমরা থার্ড পার্টির মধ্যে থাকতাম, তাহলে আপনি দেখেন যে ফটোগ্রাফার হিসেবে একটা নতুন স্টার্টআপের একটা জায়গা ক্রিয়েট হতো। শুধু বিয়ে বাড়ির ফটোগ্রাফি দিয়ে তো আর ফটোগ্রাফার চলতে পারবে না। বিয়ে যখন বন্ধ, এই যে কোভিড, এখন কি হবে? ওর কি ইনকাম থাকবে না? ডেফিনেটলি ওর একটা ইনকাম লাগবে। সে যদি প্রোডাক্ট পারপাস যে এই একটা সেক্টর তারা এখন কনসেন্ট্রেট করতে পারে ফটোগ্রাফাররা, প্লাস ডেলিভারির বেলায় আমি বলবো, যারা অনেক ই কমার্স কোম্পানি আছে ছোট ছোট, ওনারা না বুঝেই ডেলিভারি একটা সাপ্লাই চেইন নিজেরা শুরু করে দেন। ইট ইজ আ ডিপ সি। আমি যতটুকু বলি, আমার এতটুকু এক্সপিরিয়েন্সে আমি বলবো, ডেলিভারি সেক্টরটা একটা বড় একটা সমুদ্র। আপনি ওই যে বারবার ছোটবেলায় যেটা দেখেছেন যে কলসির ভিতরে পাথর ঢেলে ঢেলে পানি উঠায় কাক পানি খাচ্ছে, সেইটাই আসলে অবস্থা। সো একটার ভিতরে আপনার যদি ফোকাস যদি একটা থাকে,
তাহলে ওই ব্যবসাটা ইনস্ট্যান্টলি ডাউন হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আমি যদি আজকে থার্ড পার্টি দিতে পারতাম, তাহলে আমার সঙ্গে সঙ্গে আমার ওই কোভিড করোনা লকডাউনের কারণে আমার ওই খরচটা ইনস্ট্যান্ট আমি অফ করতে পারতাম। যদি আজকে জি থার্ড পার্টি কুরিয়ার দিয়ে আমি ডেলিভারি চ্যানেলটা চালাতাম। তারপরে আপনি দেখেন প্যাকেজিং এর বেলায় আমাদের দেশে এখন পর্যন্ত কোনো ই কমার্স ডেলিভারি প্রোডাক্টের উপরে বেস করে, আমরা তো এখন অ্যাটলিস্ট 5 বছরের পুরনো একটা ইন্ডাস্ট্রি, ই কমার্স জি প্রোডাক্টের উপরে বেস করে প্যাকেজিং এর কোনো আলাদা কোম্পানি নাই। সো এই প্যাকেজিং এর যদি আলাদা কোম্পানি থাকতো, আমরা ইনস্ট্যান্টলি আমরা তাহলে কাস্টমারকে বলতে পারতাম যে তোমার প্রোডাক্টটা তুমি যদি সেফলি নিতে চাও প্যাকেজিং পারপাস, এটার আমার মূল্য আলাদা, প্যাকেজের কারণে 10 থেকে 15 টাকা আসবে। তাহলে আমি জি হতো কি, প্যাকেজিং করছে সে একাই প্যাকেজ বানাতো, কার্টুন বানাতো বা আপনার ওই যে বাবল পেপার বানাতো, হোয়াট এভার যাই করতো, সে তার ইনোভেশনটা নিয়ে আসতে পারতো, আমরা তাদেরকেও বাঁচিয়ে রাখতে পারতাম, নতুন একটা জি ক্ষেত্র হিসেবে উদ্যোক্তাদেরকে ক্রিয়েট করা যেত। আদার থিংস আরেকটা হচ্ছে হলো আপনি ধরেন কৃষিতে জি আমরা, ভাই যেটা বললো A2I প্লাস হলো এই যে স্টার্টআপ বাংলাদেশ সবসময় চেষ্টা করে, আমি দেখেছি ওনাদের ইনিশিয়েটিভ থাকেই হচ্ছে হলো রুরাল থেকে উদ্যোক্তাদেরকে খুঁজে আনা। এখন জি এই উদ্যোক্তাদেরকে আসলে যখন আমরা কোনো ট্রেনিং দিচ্ছি, এই ট্রেনিং গুলো যাতে স্পেসিফিক ট্রেনিং গুলো করে দেওয়া হয়, যে তুমি যদি উদ্যোক্তা হয়ে ব্যবসা করতে চাও, প্ল্যাটফর্ম বেসড ব্যবসা করতে চাও, তাহলে শুধু এইটুকু কনসেন্ট্রেট করো। সে তখন জি যদি এখন ধরেন আমার গ্রামের আমি পুরো একটা এরিয়ার যদি সবগুলো গাছের নারকেল বিক্রি করতে চাই, আমি এখন কিভাবে করব? আমাদের দেশের লোকজন করে কি, ওই নারকেলও বিক্রি করবে, সে লজিস্টিকে যে একটা ধরেন থার্ড পার্টি ওই ট্রাক চালাও বা ট্রাক চাই বা অন্য ধরেন সুন্দরবন বলেন আদার্স, বা ধরেন ই কুরিয়ার বলেন পাঠাও বলেন আদার্সকে যে টাকাটা দিবে, সেইটাও সে ভাবছে যে একটা আমার এটা একটা বেশি খরচ হয়ে যাচ্ছে। আসলে এটা বেশি খরচ না, এইটা হচ্ছিল প্রত্যেকটা কাস্টমারের একটা সার্ভিসের এগেনস্টে পে করবে। আমরা যে কোনো জি জায়গায় সার্ভিস দিচ্ছি, আমি আপনি সবাই আমরা যে কাজ করি, বা আপনি অফিস চালাচ্ছেন আমি অফিস চালাচ্ছি, আপনার এমপ্লয়িকে যে বেতনটা দিচ্ছেন সেটা কিন্তু সার্ভিসের এগেনস্টেই দিচ্ছেন। কোয়ালিটি জি সার্ভিসের এগেনস্টে আপনি বেশি বা মাইনে দিচ্ছেন, যে কোয়ালিটি দিচ্ছে না তাকে কম স্যালারি দিচ্ছেন। সো এই ক্ষেত্রে স্পেসিফিক আমাদের প্রচুর এখনো জায়গা আছে উদ্যোক্তাদেরকে অন্য জায়গায় কনসেন্ট্রেট করা। যেমন আরেকটা একদম রিসেন্ট এক্সাম্পল দিতে পারি, আপনি যদি দেখেন যে গ্রোসারি প্রচুর ব্যবসায়ী হয়ে গেছে, আপনি জি লিখে রাখতে পারেন যে আগামী কোভিড এর পরে ধরেন আগামী 6 মাস পরে এই গ্রোসারি এই এখনকার ব্যবসায়ীরা বলবে ভাই আমি তখন করোনার কারণে নামছিলাম, নেমে এখন আমার ব্যবসায় লস হচ্ছে, আপনি আমাকে এখন লোন দেন। এইটা তো কোনো যুক্তিকতা হয় না আসলে। আপনি হঠাৎ করে একটা বিজনেস কেস না নিয়ে আপনি নেমে পড়লেন, আপনি আপনার কাছে সাপোর্ট চাওয়া হয় নাই। রাদার জি সে যদি করতো ইন্টিগ্রেটেড মডেলে, ওকে ফাইন, আমার লোক আছে 30 জন, আমি এই 30 জনের ভেতর থেকে আমি 20 জন বা 15 জনকে আলাদা করতে পেরেছি যারা এই মুহূর্তে ডেলিভারি সেক্টরে কাজ শিখতে চায়, মানে কাজ করতে চায়, তাহলে জি ওই কোম্পানিটা কিন্তু আজকে বসে থাকতো না। তার যদি জি সেল করে লাভ হতো পার প্রোডাক্টে 100 টাকা, এখানে ডেলিভারি করে ওই এমপ্লয়ের এগেনস্টে সে যদি 100 টাকা কামাতে পারতো, সেখান থেকে 50 টাকা কোম্পানিতে রাখতো, কোম্পানি আরো 50 টাকা এমপ্লয়িকে দিতে পারতো, তাহলে তার ইনকামটা কিন্তু অলওয়েজ ব্যালেন্স থাকতো। তা আমরা অ্যাবসলিউটলি হয়েছে কি, আমরা সবসময় একটা ব্যবসার উপরে ফুল সবাই মিলে কনসেন্ট্রেট করি, মানে মানে আমি যদি এখন ই কমার্স করবো, আমরা এখন সবাই ই কমার্স করবো। ই কমার্স ইজ বেসিক্যালি একটা বিজনেস, ই বিজনেস, ইটস নট অনলি জি ফর যে আমি প্রোডাক্ট নিয়ে নিয়ে সেল করবো আর বাই করবো। এখানে আরো একটা ইন্ডাস্ট্রি আছে যেটা হলো সার্ভিস ওরিয়েন্টেড। আপনি যেমন ধরেন সেবা XYZ যেটা দিচ্ছে, ওই জি সার্ভিসটা আপনি দেখেন একজন দিচ্ছে আমাদের ই ক্যাব অ্যাসোসিয়েশনের আমাদের একজন তরুণ উদ্যোক্তা, উনি আবার ই ক্যাব ইয়তের এবার প্রেসিডেন্ট। সে যেমন ক্লিনিং এর উপরে ক্লিন ফোর্স নামে একটা কোম্পানি করেছে, একদমই পানির ট্যাঙ্কি ক্লিন করা। আপনি হুম ইকবাল ভাই চিন্তা করে দেখেন, ইটস আ ভেরি ইনোভেটিভ আইডিয়া। মানে আগে কিন্তু আপনার এই জিনিসটা করতো একটা সেগ্রিগেটেড গ্রুপ, সে জি ওই গ্রুপটাকে নিয়ে এসে ওদেরকে টেকনোলজি দিয়ে ভালো মেশিন টেশিন হাতে ধরায় দিয়ে এখন ধরেন এই পিপির মধ্যে আমি দেখেছি যে ও এখন ক্লিন ফোর্সকে নামাতে পেরেছে। সো এই উদ্যোগটা হচ্ছে ইউনিক, এগুলা দিয়ে আসলে আপনার ইনোভেশন আনতে হবে। আর গুণগত মান যদি না রাখা যায় তাহলে কোনো ইনোভেশনই আসলে টিকে থাকবে না। শিখবে না আমরা কোনো সার্ভিসের সন্দেহ দিকে নেই কোনোদিনই মুখ মানে চোখ নজর দেই না, আমরা গুণগত মানের দিকে নজর দিই না, আমরা চিন্তা করি যে বিক্রি হয়ে গেছে আমার ঝামেলা শেষ। কিন্তু ওই অ্যাবসলিউটলি রাজাসের গল্পের মতো আর কি, আমি ডাইরেক্ট যদি হাঁস জি না জি কেটে যদি ডিমটা শুধু নিতে থাকি, তাহলে মনে হয় ব্যবসাগুলো সাস্টেনেবল হবে।
সো এক্স্যাক্টলি আমারও তাই মনে হয় যে আমাদের যে কপি করার যে ও এটা করছে আমিও করি, সবাই ই কমার্স করতে হবে, ডেফিনেটলি সবাই ই কমার্স করুক, কিন্তু কিছু একটা ব্যতিক্রম তার, কিছু একটা ইনোভেশন তার থাকা দরকার, না হলে তো এটা কপি করে তো আর একই রকম কিছু করা যাবে না। সেটা আমাদের ইভেন আপনার তার অপারেশনে একটা স্কিল ডেভেলপ করতে পারে, সেই আমাকে ফলো করলো, আমাকে ফলো করে সে আমার চাইতে বেটার কিছু আনতে হবে মার্কেটে। আমি যদি আজকে বেটার কিছু না আনি, আমাকে কেউ রাখবে না। আজকে আইফোন আইফোন আমরা সবসময় বলি যে অমুকের কথা বলি বা তার উদ্যোক্তা স্টিভের কথা বলছি, বাট আইফোনের কিন্তু এসছে অনেক পরে। তার আগে নোকিয়া ছিল, নোকিয়া কিন্তু ওয়াইপ আউট হয়ে গেছে বিকজ অফ হি ডিডন্ট কেয়ার অ্যাবাউট সার্ভিস এন্ড দ্য কোয়ালিটি। তো অটোমেটিক্যালি ওই সার্ভিস এন্ড কোয়ালিটিটা নিয়ে নিছে হলো অ্যাপেল। সো আইফোন কেন এত জনপ্রিয়? আপনি টাকা বেশি দিয়ে কিনছেন, সেম টাকা দিয়ে আপনি এখন স্যামসাং আপনার সঙ্গে ফাইট করে টিকে আছে। We have to do something innovation inside my own ideas. আমি ফলো করি, সমস্যা নাই, বাট আমার ব্যবসার একটা ইনোভেশন তো থাকতে হবে। অ্যাবসলিউটলি। আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু জনাব মুজিবুল হক আপনার কাছে আসছে। আপনি যে পয়েন্টটা বলছেন আমার মনে হয় এটা নিয়ে প্রচুর মানুষের আগ্রহ, উদ্যোক্তাদের, যে ২,০০০ কোটি টাকার যে একটা প্রণোদনা 2% রেটে যদি পাওয়া যায়, এইটা পাওয়ার ক্ষেত্রে ক্রাইটেরিয়া গুলো কি হবে? মানে অনেকের ধারণা যে আমরা কি ওই পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা, বা আপনাদের কাছে তাদের তথ্য পৌঁছাতে পারবে কিনা, আবেদন করবে কিভাবে, তাদের বিষয়টা বুঝাবে কিভাবে? অনেকে হয়তো ব্যাংকিং চ্যানেলে লেনদেন করে না, ক্যাশ লেনদেন করে বা বিকাশের মধ্যে লেনদেন করে। সো সে কিভাবে বুঝাবে তার খরচ কত হচ্ছে? তার এই জিনিসটা নিয়ে আপনাদের কি কোনো ভাবনা আছে কিনা? তাদের জন্য কোনো সুখবর আছে কিনা? অ্যাকচুয়ালি ২,০০০ কোটি টাকা যে প্রণোদনার বিষয়টা বলা হয়েছে, সেটা হলো ক্ষুদ্র মাঝারি শিল্প এবং উদ্যোক্তা, ওদেরকে নিয়ে টোটাল সেক্টর নিয়ে আমরা হয়তো এখান থেকে ২,০০০ কোটি টাকা থেকে আমরা হয়তো ৩৫০ থেকে ৪০০ কোটি টাকা হয়তো আমরা স্টার্ট আপ এবং ছোট ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য পেতে পারি। আমরা জানি যে যারা ই কমার্স ব্যবসা করে তাদের অনেকেরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাই। ওরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিকাশ এবং অন্যান্য যে মাধ্যম আছে তার মাধ্যমে কিন্তু তারা কিন্তু ডকুমেন্টেশন একটু শর্টেজ থাকে, এবং তাদের ডকুমেন্টেশনে যথেষ্ট শর্টেজ থাকে। আর ব্যাংক যখনই কোনো লোন দেয় তখনই দেখা যাচ্ছে যে কোলাটারাল চায়, কোলাটারাল ছাড়া কিন্তু ব্যাংক কোনো লোন দিতে চায় না। এই ক্ষেত্রে আমরা চিন্তা করছি কিভাবে একটা টাকাটা যদি পাওয়া যায়। আমরা তো আপাতত শুধু প্রস্তাবটা পাঠিয়েছি, প্রস্তাবটা পাঠানোর পরে এটা গভর্নমেন্ট নিশ্চয়ই বলে দিবে যে স্টার্ট আপদেরকে এই ব্যাংকের মাধ্যমে স্টার্ট আপদের টাকাটা দেওয়া হবে। তখন কিন্তু একটা সিস্টেমের মধ্যে আমরা যাব। তখন আমরা চেষ্টা করবো, আমরা অ্যাকচুয়ালি তখন ইপিএফ এবং অন্যান্য যারা আছে তাদের সাথে বসে আমরা এই ক্ষেত্রে একটু আমি আপনাকে জাস্ট একটু অ্যাড ইন করি। মানে আপনারা যদি যেমন ইক্যাব অ্যাসোসিয়েশনকে যদি অ্যালাউ করেন, সো দ্যাট অ্যাসোসিয়েশনের থ্রুতে যদি তারা লোনটা পায়, ইট উইল বি প্রপারলি ডিস্ট্রিবিউশন হবে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি হয়তো হইতে পারে। ইক্যাব অ্যাসোসিয়েশন অলরেডি একটা প্রস্তাব কিন্তু ইক্যাব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও গেছে। স্টার্টআপ বাংলাদেশ থেকে আমরা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা একটা প্রস্তাব পাঠিয়েছি। প্রস্তাব কিন্তু বেশ কয়েকটা গেছে। তো সেদিন একটা কথা উঠছিল যে এটা অ্যাকচুয়ালি কোনটা খুব জরুরি, কোনটা গুরুত্ব পাবে, সেটার উপর ভিত্তি করে কিন্তু গভর্নমেন্ট কিন্তু টাকাটা ডিস্ট্রিবিউট করবে। ডিস্ট্রিবিউট করলে আমার যেটা মনে হয় টাকাটা অবশ্যই কোনো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যাবে। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হয়তো ইক্যাব অ্যাসোসিয়েশন অথবা স্টার্টআপ বাংলাদেশ, এভাবে বিভিন্ন আমরা যারা আছি তাদের মাধ্যমেই হয়তো ডিস্ট্রিবিউটটা হবে। সেই ক্ষেত্রে কিভাবে ডিস্ট্রিবিউট হবে এবং কোন পদ্ধতিতে ডিস্ট্রিবিউট হবে, কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে? অবশ্যই রানিং ব্যবসাতে থাকতে হবে। হঠাৎ করে একজন আসলে নতুন ব্যবসাতে আসে কিন্তু সে টাকা নিতে যাবে, সে তো সে টাকা নিতে পারবে না। যে সে আসলে কি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, এগুলো কিছু ক্রাইটেরিয়া আমরা নির্ধারণ করব। টাকাটা আসার পরেই আমরা নির্ধারণ করব। আমরা আগে থেকে কিছু কার্যক্রম অলরেডি শুরু করেছি। ইক্যাবের সাথে আমাদের মিটিং হচ্ছে, বেসিসের সাথে মিটিং হচ্ছে, বাক্যর সাথে মিটিং হচ্ছে। আমরা মিটিং এর মাধ্যমে কিন্তু আমরা একটা ক্রাইটেরিয়া ফিক্স করব এবং সেই ক্রাইটেরিয়ার ভিত্তিতেই কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টকে আমরা জানাবো যে এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা টাকাটা ডিস্ট্রিবিউট করব। আপনি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন, আমি প্রশ্নটা করে রেখেছিলাম। সেটা হচ্ছে যে এই যে কৃষক থেকে সরাসরি মালামাল কিনে আপনারা যে এবার একটা ইতিহাস তৈরি করলেন, এইটা ভবিষ্যতে এটাও তো একটা ভালো স্টার্ট আপ হিসেবে আসতে পারে ভবিষ্যতে। এটা নিয়ে কি এটাকে প্যাট্রোনাইজ করার জন্য আপনাদের কোনো প্ল্যান আছে কিনা? অ্যাকচুয়ালি এটা প্যাট্রোনাইজ করার জন্য কিন্তু প্রচুর টাকা দরকার।
আমাদের দেশে জি। কৃষকরা কিন্তু প্রকৃত মূল্যটা পায় না। আমাদের যে জি। স্টার্টআপটা কাজ করছে, আমাদের যে স্টার্টআপটা মানে এই কৃষকদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে কাজ করছে, এরা জি। একসময় এগ্রিকালচার এক্সটেনশনে চাকরি করত, যার জি। কারণে ওরা ওরা জানে যে কৃষকের ব্যথাটা জানে। ওরা কিন্তু জি। প্রথম সাপ্লাই কিন্তু ওরা কিন্তু লসে দিয়েছে, কারণ জি। কৃষক পণ্যটা উৎপাদন করতে কত খরচ হচ্ছে সেটা জানে। জি। যার কারণে জি। সে ওইভাবে কিন্তু কিন্তু সে পণ্যটা কিনে নিয়ে আসছে, কিনে নিয়ে এসে জি। সে চাল ডাল বা অন্যান্য মাধ্যমে কিন্তু সেটা ওরা উঠিয়ে দিয়েছে, উঠিয়ে দেওয়ার পর এটা ভোক্তা পর্যায়ে পৌঁছেছে। তো এটা জি। যেটা বাংলাদেশ গভর্নমেন্ট একটা কার্যক্রম শুরু করেছিল, আইএফএমসি, ইন্টিগ্রেটেড জি। ফার্ম ম্যানেজমেন্ট কম্পোনেন্ট। এটা জি। গানিডার একটা ফান্ডিং এ একটা প্রজেক্ট ছিল। সেই প্রজেক্ট জি। কিন্তু বন্ধ হয়ে গেছে 2019-এ, সম্ভবত 18-তে প্রজেক্টটা বন্ধ হয়ে গেছে। 18-তে প্রজেক্ট বন্ধ হওয়ার পরে ওদের কিন্তু কৃষক ক্লাব ছিল, কৃষক জি। ক্লাব সারা বাংলাদেশে অনেকগুলো কৃষক ক্লাব ছিল। সেই কৃষক ক্লাবের মাধ্যমে কিন্তু তারা কিন্তু পণ্যটা কিন্তু ওই ক্লাবে নিয়ে, ক্লাবের মাধ্যমে ওরা কালেকশন পয়েন্টে নিয়ে আসতো। সেখান থেকে জি। এই পণ্য কিন্তু অনেকগুলো কিন্তু এক্সপোর্ট হতো। ওদের যে জি। পণ্য এত এত ভালো প্রোডাক্ট ওরা তৈরি করতো, ওরা কিন্তু সব সময় ওরা যেটা ব্যবহার করতো সেটা হলো সারটা কিন্তু কেঁচো সার, যেটা কেঁচো সার জি। উৎপাদনটা ওদের শেখানো হয়েছে। শেখানোর পরে সেই কেঁচো সার দিয়ে কিন্তু ওরা কিন্তু পণ্যটা তৈরি করছে, জি। উৎপাদন করে একদম সেফ একটা পণ্য তারা তৈরি করে আমাদের বাজারে নিয়ে আসছিল। এটা কিন্তু অনেকেই জানে না। সেই জি। পণ্যটা কিন্তু মূল্যটা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি পড়ে। আবার অনেক সময় যেটা হয়, আমি জাস্ট একটা উদাহরণ দিই, কাঁকরোলকে কিন্তু এ বি সি ডি 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। টমেটোকে হুম। কিন্তু ওরা কিন্তু কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করে, এবং এ ট্রু। ক্যাটাগরি বি ক্যাটাগরির মূল্যের কিন্তু ডিফারেন্সটা অনেক বেশি। কিন্তু জি। মোকামে যখন এই জিনিসগুলো ওঠা হয়, এটা কিন্তু তখন কিন্তু ওটা কিন্তু গড়ে কিনা হয়। আমাদের স্টার্টআপরা যে যে সমস্যাটা সম্মুখীন হচ্ছিল, কৃষক কিন্তু আবার কিন্তু মোকামের খবরও রাখে। জি। যখনই আমরা একটা ডেলিভারি দেওয়ার জন্য একটা অর্ডার দিচ্ছি যে আগামী 10 তারিখে আমার এত কেজি টমেটো লাগবে, এত কেজি কাঁকরোল লাগবে, এত কেজি তিতকরল লাগবে, আমি যখন অর্ডারটা দিচ্ছি তখন কিন্তু আজকের মূল্য এবং সেদিনের মূল্যের মধ্যে কিন্তু ডিফারেন্স হয়। ইভেন ঘন্টায় ঘন্টায় কিন্তু মূল্য বাড়ে। খুব এই যে কাঁচা বাজারের এই যে উঠানামাটা, এটা কিন্তু খুবই জি। কিন্তু ক্রিটিক্যাল। এই ব্যবসাটাই জি। সম্পূর্ণ ক্রিটিক্যাল। এটাকে জি। কিভাবে একটু সহজলভ্য করা যায় এবং এটা কিভাবে কৃষক যেন প্রকৃতপক্ষে তার মূল্যটা পায়। অনেক কৃষক আছে কিন্তু তার কৃষিকাজের দরদের কারণে কিন্তু সে কিন্তু কাজটা করতেছে, কিন্তু সে কিন্তু জি। প্রতিনিয়ত প্রতি বছর যদি লস দিতে থাকে, তখন কিন্তু সে কিন্তু জি। এই পণ্যটা তৈরি করবে না, উৎপাদন সে আর করবে না। সে কারণে জি। কৃষককে বাঁচিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করতেছি একটা পার্মানেন্ট মডেল যেন দাঁড়া করানো যায়, যার মাধ্যমে মধ্যস্থতা ভোগীদেরকে একদম উঠে দিতে হবে। এটা কিন্তু একটা কঠিন কাজ। আমাদের ট্রাক লাগবে, যখন স্টার্টআপ যখন কার্যক্রম শুরু করে, তাকে যখন তেজগাঁ ট্রাক স্ট্যান্ডে সে ঢুকতেই পারে নাই। তেজগাঁ ট্রাক আচ্ছা। স্ট্যান্ড ঢুকার জন্য তাকে অবশ্যই দালালের মাধ্যমে ঢুকতে হয়েছে। দালালের মাধ্যমে ঢুকে কিন্তু আস্তে আস্তে কিন্তু দালালদের মাধ্যমে ঢুকে সেই দালালটা আস্তে আস্তে ভেনিশ হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক একইভাবে এই এগ্রিকালচার সেক্টর কিন্তু এই যে মোকামে যে দালালরা আছে, এই দালাল ভেনিশ করা কিন্তু সহজ নয়, এটা কঠিন কাজ। এই ক্ষেত্রে গভর্নমেন্ট যদি, আমরা যদি ডিএ এর মাধ্যমে কাজ করি, আমরা কমার্স মিনিস্ট্রির মাধ্যমে যদি কিছু কাজ করি, যদি প্রতিদিনের পণ্য মূল্যটা যদি কৃষকের যে উৎপাদন খরচের সাথে মিল রেখে যদি আমরা যদি একটা মূল্য নির্ধারণ করে দিতে পারি, তাহলে এটা একটা মডেল আমরা দাঁড়া করাতে পারবো। আমরা আশা করি এই কোভিড-19 পিরিয়ডে আমরা যেভাবে কাজটা করছি এবং পরবর্তী পিরিয়ডে এই কাজটা কন্টিনিউ করব, এবং গভর্নমেন্টকেও কিছু সাজেশন দিতে পারবো যে কৃষক যেন তার পণ্যের প্রকৃত মূল্যটা পায়। অ্যাবসলিউটলি। ফাহিম ভাই, এই রিসেন্টলি যে অর্ডারটা আইসিটি মিনিস্ট্রির সহযোগিতায় আমরা পেলাম যে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করা যাবে ই কমার্সের এবং খাদ্যদ্রব্য এবং অন্যান্য পোশাক, এবং এইটাকে কাজে লাগিয়ে আগামী ঈদকে মাথায় রেখে আমাদের যেসব উদ্যোক্তারা এখন টেনশনে আছেন ঘরে বসে, এফ কমার্স, আমাদের তো বেশিরভাগ এফ কমার্স এবং ই কমার্স যারা আছেন, তারা কিভাবে এইটাকে কাজে লাগিয়ে উপকৃত হতে পারে একটু যদি বলেন। আমি ইকবাল ভাই ফার্স্ট থেকে একটু যদি বলি, লাইক আমরা যখন 26 তারিখে করোনা লকডাউন ডিক্লেয়ার হয় 26 তারিখ থেকে অফিসিয়ালি, তো আমরা কিন্তু 25 তারিখ রাতেই উই টুক আ ইনিশিয়েটিভ ইক্যাব অ্যাসোসিয়েশন থেকে অ্যান্ড থ্রু অফ আওয়ার জেনারেল সেক্রেটারি অ্যান্ড দ্য প্রেসিডেন্টস। তো আমরা যেটা করেছি যে আমরা ডিসির কাছ থেকে 26 তারিখ সকালে উই টুক আ পারমিশন ঢাকার ডিসির কাছ থেকে
প্লাস জি হলো গিয়ে একটা উনি বলেছেন আমাদেরকে একটা স্টিকার করে দাও যাতে অ্যাটলিস্ট আইডেন্টিফিকেশন থাকে, সো দ্যাট ইট ইজ জি ফ্রম ই ক্যাব অ্যাসোসিয়েশনের মেম্বার্স। তো আমরা জি স্টিকারটা ওই রাতেই করি, 25 তারিখ রাতেই। দেন উই স্টার্ট গিভিং দ্যাট স্টিকার, সার্কুলেট করা শুরু করলাম, সঙ্গে এই লেটারটা দিলাম, তারপরে ই ক্যাবের কিছু অফিসিয়াল লেটার দিলাম, সো দ্যাট ওইটা দিয়ে আমরা কিন্তু প্রথম থেকেই এই ডেলিভারি সার্ভিসটাকে আমরা অ্যাক্টিভ রেখেছি। হ্যাঁ, জি ইনিশিয়ালি যেটা এসছে A2I সহ, জামি ভাইও এইটার ভিতরে ছিলেন, সো A2I সহ যেটা এসছে যে ইনিশিয়ালি আমরা শুধু জরুরি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোই সার্ভিস দিব, সেইটা জি আপনি ধরে নেন যে একটা সার্টেন পিরিয়ড ছিল। এখন আমি যেটা রিকোয়েস্ট করব সেটা হলো গিয়ে, গভর্নমেন্ট যেহেতু বলছে যে তোমরা এখন থেকে অনলাইনে যা যা করতে চাও সেটা 10টা পর্যন্ত করতে পারবে, আসলে জিনিসটা হলো 10টা পর্যন্ত ডেলিভারি করা যাবে। তার মানে আপনি যদি এখন ব্যাকলগ চিন্তা করেন, যদি আমি 1 মাসের হিসাব দেখি, 1 মাসে হয়তো 8 ঘন্টা করে যদি আমি ধরি, এখন কিন্তু জি 6টা থেকে যেহেতু 10টা করা হয়েছে, তার মানে আরো 4 ঘন্টা বেড়ে গেল। সো আমাদের ব্যাকলগটা কিন্তু হাফ অফ আ ব্যাকলগ এর যে টাইম, ওই পিরিয়ডটা কিন্তু এখন আমাদেরকে অ্যাডজাস্ট করে দিয়েছে গভর্নমেন্ট। সো আমি জি বলবো যে যারা ফ্যাশন আইটেম করেন বা আদার্স আইটেম করেন, এখন আর কোনো ওই যে জরুরি নিত্য প্রয়োজনীয় জিনিস বলে যে কিছু আছে সেইটা নাই। সেইটা আপনার ঈদ আনন্দ হতে পারে, আপনার পার্সোনাল মানে ইন্টারেস্টে বা পার্সোনাল রিকোয়ারমেন্টস থাকতে পারে, আমার জামা কাপড় লাগতেই পারে, আমার স্যান্ডেল জুতা, মানে কসমেটিক্স এন্ড আদার্স। কসমেটিক্স ডেফিনেটলি লাগবে। আপনি যদি প্রসাধনীর কথা বলেন, আমি বলবো এটা ভেরি ইমার্জেন্সি একটা চ্যাপ্টার। আপনি দেখেন এই যে 1-1.5 মাসের যে লকডাউন, এইটা কিন্তু আমাদের দেশের কোনো মানে উইমেন মানে উইমেন্স মানে আমি কি বলবো, মানে মেয়েদের যে 5 কোটি বা 4 কোটি মহিলা কেউ জানতো না যে 1.5 মাস সে বাসায় বসে থাকতে হবে। এখন true, আমরা সবাই নিজের নিজের কাজ করি, মেয়েদের অনেক কাজই আছে তারা নিজেরা করতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনি পার্লার গুলো ধরেন, পার্লার আরেকটা বিজনেস হতে পারে, অনলাইন পার্লার বিজনেসও হতে পারে, যে আপনি অর্ডার করলেন, বুকিং দিয়ে রাখলেন, পার্লারের যে কোনো একজন গিয়ে আপনার বাসায় গিয়ে আপনার পার্লারের কাজটা করে দিল। সো জি আসলে ইনোভেশনটা একজনকে ফলো না করে আমার রিকোয়ারমেন্টসটা কোন জায়গায়, সেই জায়গাটা দেখা উচিত। সেইটা না দেখে আমরা সোজা চলে যাই হচ্ছিল ও করতেছে, ও 10 টাকা লাভ করেছে, আমিও 10 টাকা লাভ করতে যাব। আসলে তো আমি ওর 10 টাকার ভাগ বসাচ্ছি, আমি আসলে 10 টাকা লাভ আর করতে পারবো না, ওকেও true, 10 টাকা লাভ করতে দিব না, তাতে কর্মসংস্থানও হবে না, আমারও নিজেরও কোনো ইনকাম হবে না। সো আমি বলবো যে প্রসাধনী থেকে শুরু করে সবকিছুরই রিকোয়ারমেন্টস আছে। এখন যদি দেখেন, সাবান এতদিন আমরা জানতাম প্রসাধনী, এখন কিন্তু নেসেসারি আইটেম হয়ে গেছে। টু absolutely, ভেরি ফ্র্যাঙ্ক, সাবান, আপনি আপনি ভালো জাতের সাবান কিনতে গেলে আগে মনে হতো যে এটা একটা কসমেটিক্স আইটেম আমরা কিনলাম, বাট এখন কিন্তু এটা ভালো জাতের সাবানই দরকার, বিকজ অফ করোনা থেকে বাঁচতে হলে সাবান ইউজ করতেই হবে। সো absolutely, এই ক্ষেত্রে আমি বলবো, যারা ই কমার্স ব্যবসায়ী আছেন, যারা অনলাইন ভিত্তিক ব্যবসা করছেন, আপনারা ফ্ললেসলি কালকে থেকেই বা আজকে রাত থেকেই আপনারা আগের মতো লাইভ করেন, আগের মতো বিক্রির যে জায়গাগুলো আছে বা প্রোডাক্ট যা আপনারা ঈদের স্টক এনেছিলেন, আপনারা এগুলো নিয়ে মার্কেটিং করেন। এতে আসলে আমরা লোকমুখে শুনে, লাইফটা আসলে ফেসবুক ওরিয়েন্টেড কিছু মানুষের কথোপকথনের উপরে চলবে না। জি আমাদের বাঁচতে হলে নিজে নিজে যার যার পকেটের যেটা ইনকাম, সেই ইনকামটা তার আর্ন করতেই হবে। এখন সে এটা নিয়ে যদি বসে থাকে, যেহেতু জি ডেলিভারি সিস্টেমটা 10টা পর্যন্ত আপনার অন করা আছে, তার মানে আমি জি বলবো যে আজকের বিক্রিটা কালকের মধ্যে যদি সারা ঢাকায় ডেলিভারি দিতে চায়, ইজিলি দে ক্যান ডু। প্লাস হচ্ছিল ঢাকার বাইরে এখন আমাদের হয়তো বড় গাড়ি ট্রান্সপোর্ট হচ্ছে না, সেই ক্ষেত্রে মজিবুর ভাই ভালো একটা সার্ভিস ডেভেলপ করেছেন, যেটা হলো উদ্যোক্তা ওইখানে যে বিক্রি করবে তাকে যদি আমরা পাঠায় দিতে পারি কানেক্টিভিটি হয়ে A2I থ্রু অফ, জি যদি সেইখানে জি সে ডেলিভারি করে দিল, সে একটা ডেলিভারি চার্জ নিল বা তার জি আইটেমটাই এখন কিনলো। আসলে জি ইন্টার ডিস্ট্রিক্ট যে এই ইকোনমি ডেভেলপমেন্টটা, ইকোনমিক জি ট্রানজেকশনটা, এইটা এখন আমরা এইবার শিখলাম। আসলে এতদিন আমরা শুধু ইন্ডিয়ার গল্প শুনতাম যে দিল্লির কমিশনার দিল্লির পয়সা ইনকাম করে সেই তার ট্যাক্সটা অ্যাডপ্ট করে, এতদিন আমাদের ছিল হলো ঢাকায় এসে অ্যাডপ্ট করতে হইতো। এখন কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজই তাদের ইকোনমি ডেভেলপ করার একটা সুযোগ এসছে, তার নিজের প্রোডাক্ট। এবারে আম আমরা কিভাবে খাবো আমরা জানি না, বাট আম দিয়ে যেমন রাজশাহী ডেভেলপ হচ্ছে, রাজশাহীর ইকোনমি মানে এক্সিলেশন হচ্ছে, তেমনি বিভিন্ন জেলার প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনার এক্সিলেশনটা বিভিন্ন জেলার ইকোনমি ডেভেলপমেন্টে সিটি কর্পোরেশন অ্যাটলিস্ট কাজে হাত দিতে পারে। absolutely, absolutely.
জনাব মুজিবুল হক, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি। ডেফিনেটলি এটা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যদি এই সময়টাকে কাজে লাগাতে পারি, এবং আপনি জানেন যে এই মার্কেট খোলা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, এবং সেইখানে ই কমার্সে যে এই ঈদে একটা বড় ভূমিকা রাখতে পারে, এবং এইটা নিয়ে আমার তো মনে হয় আইসিটি এবং ই কমার্স অ্যাসোসিয়েশন মিলে একটা ব্যাপক প্রচারণা চালাতে পারে টেলিভিশন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যে আপনার মার্কেটে যাবার কি প্রয়োজন, আপনি ঘরে বসেই কিনেন, আমরাই আপনাদেরকে দিচ্ছি। এরকম একটা যৌথ ক্যাম্পেইন কি আমি দুজনের কাছেই শুনতে যাচ্ছি আগামী 2-4 দিনের মধ্যে আমরা করতে পারি কিনা? তাইলে পরে যে ভয়টা আমাদের, এই যে করোনার যে সমস্যা, সেটা থেকে উত্তরণা গেল, মার্কেটেও গেল না। ইভেন মার্কেট যারা খুলতে চাচ্ছে তাদের সাথেও যোগাযোগ করে যে আসো ভাই, তোমার প্রোডাক্টটা আমি বিক্রি করার ব্যবস্থা করে দিচ্ছি। যমুনা বন্ধ করেছে, বসুন্ধরা বন্ধ করেছে, তাদের প্রোডাক্ট আমরা বিক্রির ব্যবস্থা করে দিচ্ছি। এইভাবে যৌথভাবে কাজ করা যায় কিনা আপনি যদি একটু বলতেন। হ্যাঁ, সেটার জন্য ক্যাম্পেইনটা আমি যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি আমাদের দেশের যারা ব্যবসায়ী আছে ট্রেডিশনাল এবং নন ট্রেডিশনাল দুই ধরনেরই আছে। এখন যারা জি ট্রেডিশনাল ব্যবসায়ী তারা কিন্তু সহজে ই কমার্স আসতে চাবে না, কিন্তু ই কমার্স ব্যবসা যারা করে তারা কিন্তু সরাসরি সেই দোকানদারকে উদ্বুদ্ধ করতে হবে যে আপনার এই প্রোডাক্টের ছবিগুলো আমি নিয়ে যাচ্ছি, আপনার এই প্রোডাক্টের ছবিগুলো আমি নিয়ে যাচ্ছি, আপনার এই প্রোডাক্টটাকে আমি কিন্তু অনলাইনে বিক্রির ব্যবস্থা করছি, আপনি আমাকে 5 to 10% আমাকে একটা কমিশন দিয়ে দেন। এইভাবে জি কিন্তু যমুনা ফিউচার পার্ক বন্ধ থাকুক তাতে কোনো অসুবিধা নাই, বসুন্ধরা বন্ধ থাকুক তারও কোনো অসুবিধা নাই, বসুন্ধরার দরজা বন্ধ থাকুক, ভিতরে ওদের যে দোকানে যারা বিক্রি করার তারা জাস্ট একজন বা দুজন থাকবে। ই কমার্স ব্যবসায়ী যারা করে তারা তাদের প্রোডাক্টটাকে ছবি তুলে যখন বিক্রি করবে, ঠিক আছে, ডেলিভারি ম্যানের মাধ্যমে সেই জিনিসটা তার পণ্যটা পৌঁছে যাবে, যে কিনতে চাচ্ছে তার বাসায় পৌঁছে যাবে, তাকে আর বাগান মানে মার্কেটে আসতে হচ্ছে না, বাইরে আসা লাগছে না। তো এই ধরনের ইনোভেশন কিন্তু হওয়া উচিত আমি যেটা মনে করি। এই ধরনের ইনোভেশনের জন্য আমি যেটা মনে করি যে ঠিক আছে যমুনা বন্ধ, এটাকে বসুন্ধরা বন্ধ, কিন্তু 2-3 দিনের জন্য একটা স্লট রাখা দরকার যে তাদের পণ্যগুলোর মিনিমাম ছবিগুলো তুলে নিয়ে আসুক, যারা আমাদের ই কমার্স ব্যবসা করে জাস্ট ছবিগুলো তুলে নিয়ে আসুক, নিয়ে এসে তার ফেসবুক পেজে অথবা তার ওয়েবসাইটে দিয়ে সে বিক্রি করার ব্যবস্থা করুক, এবং তার সাথে একটা চুক্তি করে ফেলুক যে তার প্রোডাক্ট যদি বিক্রি করতে পারে তার প্রোডাক্টের মূল্যটা কত, বিক্রি করতে পারলে 5 to 10% বা 20% একটা কমিশনের মাধ্যমে বিক্রি করে দিবে। তো এই ধরনের কার্যক্রম কিন্তু এই মুহূর্তে আমি মনে করি জরুরি, এবং এই ধরনের একটা কার্যক্রম যদি শুরু করতে পারি আমরা এবছর, বিশেষ করে এটা কিন্তু আমাদের এটা আমি বলবো অপরচুনিটি, কোভিড-19 এর একটা অপরচুনিটি, এই অপরচুনিটিটা আমরা গ্রহণ করতে হবে। আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে বর্তমানে ই কমার্স ব্যবসা ওয়ার্ল্ড ওয়াইড যেটা চলছে সেটা কিন্তু অবশ্যই ফ্রন্টিয়ার টেকনোলজি প্রয়োগ করতে হবে। ফ্রন্টিয়ার টেকনোলজি প্রয়োগ না করে কিন্তু ই কমার্স ব্যবসা কিন্তু টিকে থাকতে পারবে না, কিছুদিন টিকে থাকবে, পার্মানেন্টলি টিকে থাকতে হলে অবশ্যই তাকে প্রজেকশন করতে হবে, যে তাকে ডাটা অ্যানালাইসিস করে বলতে হবে গত বছর ঈদে কোন কোন আইটেম কি আইটেমগুলো বেশি চলছিল, এই ঈদে কি চলতে পারে, বা গত 3 মাস যাবত প্রোডাক্টের প্রতি মানুষের আগ্রহ ছিল, আগামী 3 মাস সেই প্রোডাক্টের প্রতি কতটুকু, যেটা আমাজন বা আলিবাবা কিন্তু এই ধরনের কিন্তু ফ্রন্টিয়ার টেকনোলজি ব্যবহার করছে। আমি যেটা মনে করি মেশিন লার্নিং অথবা আমরা বিগ ডাটা অ্যানালাইসিস এগুলো করার মাধ্যমে কিন্তু আমাদের ই কমার্স ব্যবসায়ীদেরকে এগিয়ে যেতে হবে। ই কমার্স ব্যবসায় অনেকেই নামছে, আমি যতটুকু জানি অনেকেই নেমে গেছে সারা বাংলাদেশে, কিন্তু কতজন টিকে থাকতে পারবে সেটা নির্ভর করবে কতজন এই ফ্রন্টিয়ার টেকনোলজিটা ব্যবহার করছে। অ্যাবসলিউটলি, এবং পরিবর্তনের সাথে নিজেকে খাপ না খাওয়ালে টিকার কোনো সম্ভাবনা নেই। আমরা একদম শেষ পর্যায়ে ফাহিম ভাই আপনাকে আমি একই কথা বলবো, যেহেতু আপনি ই কমার্স অ্যাসোসিয়েশনের সাথে আছেন, আপনারাও বসে একটা ক্যাম্পেইন করবেন কিনা, ভিডিও আকারে হোক বা যে বিভিন্ন ভাবে হোক, এখন তো ক্যাম্পেইন করতে পয়সা লাগে না, সো যে এরকম একটা ক্যাম্পেইন করা যায় কিনা যে আপনারা ঘরে থাকুন, অনলাইনে অর্ডার করুন, আমরা ই কমার্স আছি আপনাদেরকে কেনাকাটায় সাহায্য করার জন্য, আপনার দোকানে যাওয়ার দরকার নেই, ভাইরাসটাকে আমরা না ছড়াই, বরং ভাইরাসটা আমরা অনলাইনে ছড়াই দেই। তো এরকম একটা কিছু করা যায় কিনা আপনি বলবেন। পাশাপাশি আমি একদম শেষের দিকে আসছি, আপনি জানেন যে আমরা একটা প্ল্যাটফর্ম করছি, যেটা নিয়ে যে প্ল্যাটফর্মে এখন আমরা কথা বলছি, আমি লাস্টে এটা নিয়ে জনাব মুজিবুল হক স্যারের কাছ থেকে শুনবো যে নিজের বলার মতো একটা গল্প, একটা প্ল্যাটফর্ম আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি গত প্রায় 2.5 বছর ধরে উদ্যোক্তাদের তৈরি করার জন্য। একদম ফর্মাল স্ট্রাকচার্ড একটা বই ধরে আমি একটা বই লিখেছি, ওই বইটাই আমরা ওদেরকে পড়াই ওইখানে ক্লাসের মতো করে। সো এটা 90 দিন করে, এবং 90 দিন টানা 90 দিন, এখানে কিন্তু শুক্রবার শনিবার ঈদের দিন
কোনো বাদ নাই। তো আমরা এর মধ্যে 9টা ব্যাচ শেষ করেছি, 10ম ব্যাচ চলছে। বর্তমানে আমাদের শিক্ষার্থীর সংখ্যা 64 জেলা এবং বিশ্বের প্রায় 50টি দেশ সহ আমার শিক্ষার্থীর সংখ্যা প্রায় 2,80,000 এবং এদের মধ্যে আমরা অলরেডি 2,500 উদ্যোক্তা এবং ব্যবসায়ী তৈরি করেছি যারা এখন অন্যদেরকে চাকরি দেয় এবং তাদেরকে আমরা আরো দুটো জিনিস শেখাই। একটা হচ্ছে ভ্যালুজ, তুমি সৎভাবে ব্যবসা করো, কথা দিয়ে কথা রাখো, কোয়ালিটি প্রোডাক্ট দাও, বেশি মূল্য রেখো না, এবং ভালো মানুষ হয়ে বেঁচে থাকো। আরেকটা হচ্ছে ভলেন্টিয়ারিং, যেটা আমরা গত 1.5 মাস ধরে প্রায় সারা বাংলাদেশের 64 জেলায় আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, এখন ইফতার নিয়ে কাজ করছি। আপনি যদি সেইটা নিয়ে একটু আপনার মূল্যায়ন শুনি। জি, ইকবাল ভাই, আমি ডেফিনেটলি আপনাকে সাধুবাদ জানাই বিকজ অফ হচ্ছিল আপনি যে কথাটা বললেন যে অনলাইন ব্যবসায়ীদেরকে আবার পুনরুজ্জীবিত করা, বিকজ অফ ওদেরই এখন সময় সামনে আসার। আমরা যদি দেখি আমাদের ডেলিভারি সেক্টরটাও যেহেতু এগিয়ে এসছে, আজকেও আমরা দেখলাম কিছু একটা ইনিশিয়েটিভ নিয়েছে যেটা মানে ক্যাশ অন ডেলিভারি থেকে বিকাশ অন ডেলিভারির একটা ইনিশিয়েটিভ নিয়েছে একটা কোম্পানি, সেটা ই-কুরিয়ার। সো এই ক্ষেত্রে আমি বলবো, আমি ডেফিনেটলি আমি আলাপ করবো আমার মাননীয় প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি সাহেবের সঙ্গে। ওনাদেরকে আমি এটা নিয়ে ডেফিনেটলি একটা ইনিশিয়েটিভ নিব যাতে কালকে বা পরশুর ভিতরে একটা ইনিশিয়েটিভ নেওয়া যায়। ইটস আ ভেরি গুড আইডিয়া এন্ড গুড সাজেশনস। অ্যাপার্ট ফ্রম দিস, সেকেন্ড কোয়েশ্চেনটা যেটা বলবো, আপনি যে অ্যাক্টিভিটিসটা বললেন আমাকে, মানে এটা শুনতেই আসলে অ্যামেজিং। সো এটার আসলে মূল্যায়ন আমি বলবো ইটস ভেরি রিয়েলিস্টিক। অ্যান্ড 90 ডেজটার বেলায় শুধু একটু বলবো যে কিছুটা বন্ধ দিয়েন, কারণ একঘেয়েমিয়তা যদি না আসে আর কি। মানে 90 দিনেরটা একটু যদি গ্যাপ দেন, মানে ধরেন 30 দিন বা 15 দিন করে স্লট যদি করেন, তাহলে আমরাও আশা করি। আর এর মূল্যায়নের বেলায় আমরা বলবো যে আপনার যদি মনে হয় আমাদের কোনো একদিক থেকে কোনো দিনে যদি কোনো সাপোর্ট দিতে হয়, আমরা ডেফিনেটলি আই এম রেডি বাই মাই পার্সোনাল ওয়ে। সো আমি এটাতে আসতে যে কোনো সময় রেডি। আর উদ্যোক্তা ক্রিয়েশনের বেলায় আমি বলবো সবসময় ভালো। আর একটা জিনিস শুধু আপনার সঙ্গে যদি একটু মিলাই, যে আপনার এই বইটাতে যদি একটা চ্যাপ্টার আপনারা করেন যে ভালো চাকরি করাটাও কিন্তু একটা বড় উদ্যোক্তার ব্যাপার। কারণ একজন সিইও কে কিন্তু একজন ইনভেস্টর তার পুরো টাকাটা দিয়ে দেয় একটা উদ্যোগ, যাতে উদ্যোগটা সাকসেস হয়। সো সে সেই কারণেই কিন্তু পে করে। সো ম্যানেজারকেও সে ওই কারণেই ভরসা করে। সো এই ক্ষেত্রে আমরা জব মার্কেটেও যাতে পিছিয়ে না পড়ি, আমাদের জব মার্কেটে অনেক আন্ডারস্ট্যান্ডিং এর অনেক গ্যাপ আছে, এই গ্যাপ গুলোকেও যাতে আরেকটু করা যায়, এটা নিয়েও আমি মনে করি আপনি একটা ইনিশিয়েটিভ নেন। বিকজ অফ আপনার 2.5 লাখ সাবস্ক্রিপশনের ভিতরে যদি 50,000ও যদি ভালো চাকরিজীবী ক্রিয়েট হয়, মানে মন মানসিকতা যদি ক্রিয়েট হয়, আমি বলবো তাহলে মুজিব স্যারদের মতো আসলে এই যে লোকজন খুঁজে পাওয়া নিয়ে আর কোনো ঝামেলা হবে না। পার্ট টাইম তখন অনেক মানুষ আমরা পাবো। কারণ চাকরিতেও আমাদের মানুষের দরকার আছে। কারণ চাকরিতে যে শুধু খারাপরা থাকবে, উদ্যোক্তারাই শুধু ভালো হবে তাও না, চাকরিতেও আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা অনেক কিছুই ম্যানেজমেন্ট আন্ডারস্ট্যান্ডিং থাকে না। যেমন এই কারেন্ট সিচুয়েশনে হয়তো গত 10 বছর ধরে একটা ট্রেন্ড আছে, আপনি হয়তো দেখেছেন যে সব প্যারেন্টসরাই বলে যে তোমরা কাজ করে কয়েকদিন কিছুদিন চাকরি করো, দেন ব্যবসায় আসো, যাদের বিজনেস ফাইন্যান্সিয়ালি যারা সলভেন্ট। সো এই জিনিসটা বলে মুরব্বীরা বিকজ অফ হচ্ছিল তার আন্ডারস্ট্যান্ডিংটা যাতে জব সেক্টরে, মানে সে যে লোকটাকে চালাবে তার ওই ক্যাপাসিটিটা যাতে হয়। সো এটা নিয়েও আপনি কাজ করার একটা যদি স্কোপ ক্রিয়েট করেন। অ্যাবসলিউটলি ভাইয়া, আমি অলরেডি এই কাজটা করছি শুরু থেকেই। সেটা হচ্ছে যে আমি আমার উদাহরণটাই দেই, আমি নিজে ব্যক্তিগতভাবে চাকরি করে তারপর উদ্যোক্তা হয়েছি। সো এটা আমাকে অনেক হেল্প করেছে। এই কথাটা আমি সবসময় বলি, তোমরা যদি সুযোগ পাও তোমরা চাকরি করে একটু এক্সপিরিয়েন্স নিয়ে ব্যবসা করো, কিন্তু ঝামেলা যেটা হচ্ছে যে চাকরি তো নাই, তাহলে তোমরা বসে থেকো না, বসে না থেকে কিছু একটা শুরু করো। আর 2 নাম্বার যেটা, আমি সবসময় এই কথাটা আমার ভিডিওতে বলি, আমার অনলাইন ক্লাসে বলি, যে একজন মানুষ এখন আর শুধু চাকরিজীবী না, সে প্রত্যেকটা চাকরিজীবী এক একজন উদ্যোক্তা। কারণ সে যদি কোম্পানির গ্রোথে, কোম্পানির সেলসে, কোম্পানির কস্ট রিডাকশনে সে যদি ভূমিকা রাখতে না পারে, তার চাকরি থাকবে না। সো বাই নেচার সে একজন উদ্যোক্তা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জনাব মুজিবুল হকের কাছে আসতে চাই। আমি একটু আমাদের নিজের বলার মতো গল্পের ওইটা শোনার জন্য আপনার কাছ থেকে আরেকটু অ্যাড করতে চাই। আমরা এখানে একটা ব্যাপক ইকোসিস্টেম করে দিয়েছি, আপনি শুনলে হয়তো খুশি হবেন। সেটা হচ্ছে আমাদের এখানে 2,500 মাত্র উদ্যোক্তা। এখন এটা হয়তো আমাদের প্ল্যান আছে আগামী 1 বছরের মধ্যে এটা আমরা 10,000 করব এবং 1 লক্ষ কর্মসংস্থানের একটা ফিগার আমরা বের করব এখান থেকে।
যেটা ফামি ভাইয়ের চিন্তা যে বলেছেন 1 লক্ষ কর্মসংস্থান যাতে এখান থেকে বের হয়, এটা একটা বের করব। কিন্তু আমরা একটা ইকোসিস্টেম করে দিয়েছি, এই 2500 উদ্যোক্তা, তাদের এর মধ্যে 90% হচ্ছে ই কমার্স। তাদের প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসগুলো তারা এখানে সেলের পোস্ট দিতে পারে। এবং আমার যে 2.5 লক্ষ শিক্ষার্থী আছে তাদেরকে আমি কনভিন্স করেছি যে তোমরা তোমাদের প্রতিদিনের জিনিসগুলো এদের কাছ থেকে কিনো, কারণ কালকে সকালে তুমি যখন উদ্যোক্তা হবা তুমি প্রথম দিনে 2.5 লাখ ক্রেতা পেয়ে যাবা। সো যার কারণে তাদের প্রতি মাসের সেলের 30 থেকে 70% সেল শুধু আমাদের প্ল্যাটফর্ম থেকেই পায়। আপনি যদি একটু বলেন প্লিজ। অ্যাকচুয়ালি বাংলাদেশে 68,000 গ্রামের কথা বলা হতো, তো এখন প্রায় 80,000 গ্রাম আছে। 80 থেকে 90,000 যে গ্রাম আছে, প্রতিটা গ্রামেই কিন্তু একজন না একজনের কিন্তু নিজের বলার মতো কোনো গল্প আছে। আমি আমার চাকরি জীবনের আমি বেশ কয়েকটা চাকরি করেছি, তো আমি প্রথমে গ্রামীণ ব্যাংকে 4 দিন চাকরি করেছি, তারপরে পূবালী ব্যাংকে 2 বছর 8 মাস, তারপরে চট্টগ্রাম কলেজে লেকচারার হিসেবে কাজ করেছি, তারপরে প্রশাসনে এসে দীর্ঘদিন কাজ করেছি, প্রায় 30 বছর চাকরি করেছি। আমি যেটা ওই যে গ্রামীণ ব্যাংকে সেই অভিজ্ঞতাটা সেটা বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে গ্রামীণ ব্যাংকে প্রতিটা মানুষকে যখন গ্রামে পাঠায় তখন কিন্তু একটা মানুষের যে তার যে সংগ্রাম করার ইতিহাস, কিভাবে সে উঠে আসে, প্রতিটা মানুষের কিন্তু নিজের বলার মতো একটা গল্প আছে, সে কিভাবে উঠে এসেছে। আমি নিজের বলার মতো যে গল্পের সাথে কিন্তু অলরেডি আমরা স্টার্ট আপ বাংলাদেশ আইডিয়া প্রজেক্ট কার্যক্রম শুরু করেছি আজকে থেকে প্রায় 1 বছর আগে থেকেই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে মানুষের মধ্যে কিন্তু প্রতিটা মানুষের মধ্যে একটা কিন্তু প্রতিভা আছে। প্রতিভা জাগ্রত করার জন্য কিন্তু দরকার হলো কিছু অ্যাসোসিয়েশন। এই নিজের বলার মতো গল্প কিন্তু এই ধরনের একটা অ্যাসোসিয়েশন, যে সবার ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে সেই প্রতিভাকে জাগ্রত করতে হবে, এবং জাগ্রত করতে পারলেই কিন্তু আমরা নিজেরা সফল হব। সাথে সাথে যে কথাটা বলা হলো যে একজন উদ্যোক্তা যখন সে নিজে তৈরি হলো, তার প্রোডাক্টটা যখন তার সে কমিউনিটি, পুরো কমিউনিটির মধ্যে সে প্রচার করলো যে আমি নতুন প্রোডাক্টটা বাজারে নিয়ে আসছি, সেই কমিউনিটির যদি 5% লোক যদি সেই প্রোডাক্টটা যদি কিনে, তাহলে কিন্তু সেই কমিউনিটি পেয়ে গেল, সে এট এ টাইম একটা কমিউনিটি পেয়ে গেল। তার যে প্রাথমিকভাবে যে তার যে ব্রেকআপ মানে ইভেন্টে তার যাওয়ার জন্য তার যেটা দরকার সেটা কিন্তু সেখান থেকে কিন্তু সে পেয়ে যায়। এই বিষয়ে আমি যেটা বলবো যে বাংলাদেশে ওই যে উদ্যোক্তা হতে হবে, আমি প্রথমেই চাকরি করব, কিন্তু চাকরি করে কিন্তু আমার মূল কাজ হবে আমি চাকরির যোগান দিব, চাকরির ক্ষেত্র সৃষ্টি করব। এবং যেহেতু 18 কোটি লোকের একটা দেশ, যে দেশে সরকারি চাকরির পরিমাণ মাত্র 20 লক্ষ, বেসরকারি এবং সবকিছু মিলে যে স্ট্যাটিস্টিক্সটা আছে সেটা কিন্তু কিছুটা খুব ভালোভাবে নাই, যেটা আছে সেটা কেউ বলে 3 কোটি, কেউ বলে 4 কোটি চাকরি বাংলাদেশে আছে। 3 কোটি বা 4 কোটি চাকরি যেটা বাংলাদেশে আছে সেটাও কিন্তু খুব মানে এই করোনা ভাইরাসের যে এই যে আমাদের যে বর্তমান পরিস্থিতির কারণে সেটা কিন্তু কমে যাবে। কমে গেলে কিন্তু আমাদের উদ্যোক্তা সৃষ্টি হতে হবে, আবার উদ্যোক্তার মাধ্যমে আবার চাকরি সৃষ্টি করতে হবে। এভাবেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে, নাইলে এই ছোট দেশে প্রচুর পপুলেশন, এই পপুলেশন নিয়ে বাঁচতে হলে কিন্তু আমাদেরকে ওইভাবেই বাঁচতে হবে। আর সাথে সাথে আমি আরেকটা কথা, আমি আরেকটা চ্যানেলেও বলেছিলাম একই কথা, নদীর এপার ভাঙে ওপার গড়ে। আমরা দেখতেছি কিন্তু পৃথিবীর সবচেয়ে ধনী দেশ আমেরিকাতে কিন্তু অলরেডি 70,000 লোক কিন্তু মারা গেছে, এবং আমার যেটা সম্ভাবনা দেখা দিচ্ছে যে প্রায় 2 কোটি লোকের মতো মানে মারা যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত যেভাবে বেঁচে আছি, এবং আমাদেরই কিন্তু এখন উদ্ভাবন করার সময়, আমরা যদি এবং নতুন নতুন উদ্ভাবন যদি নতুন নতুন আইডিয়া নিয়ে যদি সৃষ্টি করতে পারি, আমরা কিন্তু আমাদের এই কোলটা কিন্তু আমরা খুব ভালোভাবে গড়ে তুলতে পারবো। আমি আশাবাদী মানুষ, আমি আশা করি যে আমাদের এই কোলটা আমরা এই সুযোগে খুব ভালোভাবেই আমাদের মেধাবী তরুণদের দিয়ে গড়ে তুলব। একটা জিনিস অবশ্যই আমাদের একটা ডেমোক্রেটিক ডিভিডেন্ড চলছে, আমাদের যেহেতু আমাদের একটা পপুলেশনের একটা বিরাট অংশ কিন্তু এখন কিন্তু তরুণ। এই সময়টা কিন্তু বেছে নিয়ে আমরা আমাদের চাকরি থেকে শুরু করে ব্যবসা সবকিছুতে আমরা অগ্রণী ভূমিকা পালন করব। অ্যাবসলিউটলি, অসংখ্য ধন্যবাদ। এবং জনাব মুজিবুল হক, আপনি
সবসময় আমাদেরকে এনকারেজ করেছেন, আমাদেরকে ডেকেছেন নিজের বলার মতো গল্পকে যে একসাথে কাজ করার জন্য, এবং এটা আমরা আরো ফর্মালি আরো ওতপ্রোতভাবে আইসিটি ডিভিশনের সাথে স্টার্টআপ বাংলাদেশ এবং আইডিয়া প্রজেক্টের সাথে আমরা কাজ করতে চাই, যেহেতু আমাদের 64 জেলায় আমাদের নেটওয়ার্ক আছে, আমাদের উদ্যোক্তারা আছে যে কোনো প্রয়োজন। এবং আমি খুবই খুশি যে আমরা আপনাদের যে খাদ্যদ্রব্য যে ইস্যুটা, এটার সঙ্গে আমরা জড়িত, এবং আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদেরকে এইসব ব্যাপারে অনেক সহযোগিতা করতে পারবো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে মনে হয় আজকের অনুষ্ঠানটা সব দিক থেকে অনেক ফ্রুটফুল ছিল, সবাই অনেক তথ্য পেয়েছে, যেটার জন্য তাদের খুব আগ্রহ ছিল। আপনাদের দুজনকে আবারও অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও এরকম কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো। ধন্যবাদ। সাজিদ শেষ।